চলে আসো ক্লাসে। আচ্ছা, আমরা আজকে হাইডার নিডোসাইট কোষের গঠন দেখব। নিডোসাইট কোষ, ঠিক আছে? তো এটা একটা হাইড্রা, এবং তোমরা আজকে হয়তো বা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছো আজকে আমরা নিডোসাইট কোষের পাশাপাশি হাইডার যে খাদ্য গ্রহণ পদ্ধতি, সেই হাইডার খাদ্য গ্রহণ পদ্ধতি নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। হাইডা কীভাবে খায়, হাইডা কীভাবে পরিপাক করে, হাইডা কীভাবে শিকার করে, এগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি এই হচ্ছে নিডোসাইট কোষ, এটা হচ্ছে হাইডার নিডোসাইট কোষ। সে যখন তার কোষের ভিতরে সূত্রকটাকে ঢুকায় রাখে তখন এরকম থাকে, আর সে যখন শিকার করে তখন তার সূত্রকটা এরকম উন্মুক্ত হয়ে থাকে, তো এই জিনিসটা আমরা এখন বোঝার চেষ্টা করবো আসলে কীভাবে ঘটনাগুলো ঘটে। তো বেসিক্যালি শিকার ধরার জন্যে ওর এইটা হচ্ছে একটা নিউক্লিওসাইড কোষ, এটা পূর্ণাঙ্গ একটা কোষ। এই কোষের ভিতরে এই হচ্ছে নিউক্লিয়াস, কোষের ভিতরে কি নিউক্লিয়াস। আর এই কোষের ভিতরে একটা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে যে এই জায়গাটা, এতটুকু জায়গা, আমরা অন্যটা কাজে ব্যবহার করি, এই যে এতটুকু জায়গা, এই জায়গাটাকে বলা হয় নেমাটোসিস্ট। এই এতটুকু জায়গা যেটা ব্লিপ করতেছে নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের ভিতরে দেখো সুতারা এরকম পেঁচায় আছে, সুতারা পেঁচায় আছে। যখন কোনো একটা শিকার এসে তার কোষিকার গায়ে আঘাত লাগে, মনে রাখবা এই নিউরোসাইট কোষ এর ভিতরে থেকে নেমাটোসিস্ট, এবং এগুলা কোথায় বেশি হয়, এগুলা বেশি হয় হচ্ছে কোষিকাতে। কোষিকাতে অনেক বেশি নিউরোসাইট বা নেমাটোসিস্ট আছে, ঠিক আছে? তো এই কোষিকাতে যখন কোনো শিকার, এই ধরো এটা শিকার, শিকার মানে ওর খাবার, ওর থেকে আকারে বড় হইতে পারে, সে যখন এসে এখানে ট্রিগার করে বা শিকার যখন কাছাকাছি আসে তো তার মধ্যে একটু পরিবর্তন হয়। এবং শিকারটা যখনই এই যে নিডোসাইট কোষের একটা জায়গা থাকে এরকম একটা, এর নাম হচ্ছে নিডোসিল। এই নিডোসিলে এসে যখনই টাচ করে তখনই কি হয়, স্প্রিংয়ের মতো এখানে একটা ঢাকনা থাকে, এই যে ঢাকনা, এই ঢাকনাটা পুরুত করে খুলে যায়, এই যে সেই ঢাকনাটা খুলে গেছে। এই ঢাকনার নাম হচ্ছে অপারকুলাম নামের ঢাকনা। এবং ঢাকনাটা যখন খুলে যায় তখন এর ভিতর থেকে এই সুতাটা একদম বাইরে বের হয়ে আসে, সুতরাং এরকম বাইরে বের হয়ে চলে আসে। এবং এই নেমাটোসিস্ট, এই যে ভিতরে যে নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্টের ভিতরে আছে এক ধরনের রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থের নাম হচ্ছে হিপনোটক্সিন। রাসায়নিক পদার্থটার নাম কি? হিপনোটক্সিন। এই হিপনোটক্সিন নামক রাসায়নিক পদার্থটা বের হয়ে আসে, এইটা তার শিকারকে মেরে ফেলে, ঠিক আছে? তাহলে এই পুরো জিনিসটা এখন আমরা আঁকানো শিখবো। আমরা দেখব এই পুরো নিউরোসাইট কোষ বা নেমাটোসিস্টের এই পুরো নিউরোসাইট কোষটা আমরা কীভাবে পরীক্ষায় আসলে আঁকাবো, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। এখন যে জিনিসটা পড়াচ্ছি এটা একদম সরাসরি নলেজ। তাহলে খেয়াল করো, আমরা আগের দিন কি পড়ছি? আমরা আগের দিন হাইডার পেশিয়াবহুনী কলা পড়ছি, পেশিয়াবহুনী কোষ। এই পেশিয়াবহুনী কোষের ফাঁকে ফাঁকে এই যে লাল আকৃতির যে কোষগুলো ছিল, এগুলোই ছিল নিউরোসাইট কোষ। এগুলোই ছিল কি কোষ? নিউরোসাইট কোষ, ঠিক আছে? নিউরোসাইট কোষ। এবং এই নিউরোসাইট কোষের এইখানে এসে যখন কোনো শিকার বা কোনো কোনো তার তার খাবার যখন ট্রিগার করতো বা আঘাত করতো, এই যে নিউরোসাইট কোষের এই যে মাথার মতো শুয়ের মতো একটা আছে, এটার নাম হচ্ছে নিউরোসিল, তখনই তার সকল কার্যক্রম শুরু হতো। তাহলে আমাদের চিত্র আঁকানো শিখতে হবে, আমাদের নিউরোসাইট কোষের চিত্র আঁকানো শিখতে হবে। কার চিত্র আঁকানো শিখতে হবে? এটি নিউরোসাইট কোষের চিত্র আঁকানো শিখতে হবে। নিউরোসাইট কোষগুলো কোথায় থাকে? কোষিকাতে বেশি থাকে। কোথায় বেশি থাকে? কোষিকাতে বেশি থাকে, কারণ কোষিকা দেশে শিকার করে এরকম করে হাত পা নাড়িয়ে, মানে কোষিকাগুলো নাড়িয়ে কিন্তু সে শিকার কাজটা করে। তাহলে এই যে নিউরোসাইট কোষ, দিস ইজ দ্য নিউরোসাইট কোষ, এবং এই তার একটা শুয়ের মতো হয়ে থাকে যেটাকে বলা হয় নিউরোসিল। নিউরোসিল এসে যখন কোনো কিছু এসে লাগবে তখন নিউরোসাইট কোষ থেকে তার সুতাটা বাইরে বের হয়ে আসবে, যে সুতাতে পেঁচিয়ে রস নিশ্চিত করে, বিষাক্ত পদার্থ নিশ্চিত করে শিকারটাকে মারবে এবং মুখ দিয়ে দেহের ভিতরে ঢুকায় ফেলবে। তাহলে এই পুরো জিনিসটা এখন আমাদের শিখতে হবে, এই নিউরোসাইট কোষের গঠন। তাহলে আমরা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়তেছি, সেটা হচ্ছে নিউরোসাইট কোষের গঠন। তাহলে লিখে রাখো নলেজ, নলেজ এবং নলেজ প্লাস প্লাস
তো যখন আমি নলেজ প্লাস প্লাস লিখি বা নলেজ 100% লিখি, তারপর বুঝতেই পারতেছো যে এগুলা সৃজনশীলের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। সৃজনশীলের জন্য কি সুপার ডুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এখন আমরা সেই নিউরোসাইট কোষের গঠন দেখবো। দেখো কোষটা, পুরো কোষটা হচ্ছে নিউরোসাইট কোষ। খেয়াল করো, পুরো কোষটা হচ্ছে নিউরোসাইট কোষ, আর তার ভিতরে থাকে নেমাটোসিস্ট। তাহলে পুরো কোষটা হচ্ছে নিউরোসাইট কোষ। সেই কোষটা আমি কীভাবে আঁকাবো? আমি এরকম আকৃতির একটা কোষ হয়, নাশপাতি আকৃতির একটা কোষ। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা ভালো বলতে পারবা, এরকম নাশপাতি একটা কোষ থাকে, নাশপাতি আকৃতির, ঠিক আছে। এবং কোষের উপর প্রাথমিকভাবে একটা ঢাকনা দেওয়া থাকে, যে ঢাকনার নাম হয় অপারকুলাম নামের ঢাকনা। এই যে ঢাকনা দেওয়া থাকে একটা, ঢাকনার নাম থাকে অপারকুলাম নামের ঢাকনা, ঠিক আছে, অপারকুলাম নামের ঢাকনা। এবং এই নিডোসাইট কোষের একটা গঠন থাকে যার নাম হচ্ছে নিডোসিল। এই যে এরকম একটা গঠন থাকে যার নাম হচ্ছে নিডোসিল। এটা একটা কিসের মতো? এটা একটা ট্রিগারের মতো। ট্রিগার মানে কি? যেটার মধ্যে কোনো কিছু যদি টাচ লাগে তাইলেই সে উন্মুক্ত হবে। তাহলে এটার নাম কি? নিডোসিল, ঠিক আছে, নিডোসিল। এবার দেখো এই নিডোসাইট কোষের ভিতরে, এই নিডোসাইট কোষের ভিতরে থাকবে নেমাটোসিস্ট, থাকবে নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট। তো সেই নেমাটোসিস্টকে এখন আমরা আঁকাবো, আমরা নেমাটোসিস্টটাকে আঁকাবো। খেয়াল করো নেমাটোসিস্টটা কেমন হবে, এই যে। তাহলে নেমাটোসিস্ট হচ্ছে নিউরোসাইট কোষের একটা অংশ। নিউরোসাইট কোষের একটা অংশ হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে এটা হচ্ছে সেই নেমাটোসিস্ট। এখন সে যেহেতু কোষ, তাহলে কোষের কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। কোষের অবশ্যই নিউক্লিয়াস থাকবে। এই হচ্ছে কোষের নিউক্লিয়াস, এই হচ্ছে কি? কোষের নিউক্লিয়াস। কোষ যেহেতু থাকে তাহলে অবশ্যই নিউক্লিয়াস থাকবে। এই হচ্ছে কোষের নিউক্লিয়াস। এবং এই বাকি অংশটা হচ্ছে তার সাইটোপ্লাজম। বাকি যে অংশটা হচ্ছে তার সাইটোপ্লাজম। এই যে বাকি যে অংশটা, এই অংশটা হচ্ছে তার কি? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ভিতরে মাইটোকন্ড্রিয়া, কোষ, গহ্বর বা অন্যান্য যা যা থাকা দরকার তা আছে, ঠিক আছে, সবকিছু এখানে আছে। আর কি আছে? এখানে আছে পেশি সূত্রক। এখানে কি আছে? পেশি সূত্রক। এই যে পেশি সূত্রক, এটাকে বলা হয় পেশি সূত্রক। এখানে আছে পেশি সূত্রক। এগুলো হচ্ছে পেশি সূত্রক। পেশি সূত্রক কি? পেশি সূত্রক দিয়ে সে বেসিক্যালি ওই যে সে কোথায় থাকে? সে থাকে হচ্ছে দুটা পেশিয়াবনি কোষের ফাঁকে থাকে। খেয়াল করো এই নিউরোসাইট কোষটা কোথায় আছে? নিউরোসাইট কোষটা দুটা পেশিয়াবনি কোষের ফাঁকে আছে, দুটো পেশিয়াবনি কোষের ফাঁকে আছে। খেয়াল করো এটা একটা পেশিয়াবনি কোষ, এটা একটা পেশিয়াবনি কোষ, দুই কোষের ফাঁকে আছে। তাহলে সেখানে আটকায় থাকার জন্য হলো তার কি লাগবে? এই পেশি সূত্রক লাগবে। এই যে পেশি সূত্রক, এই পেশি সূত্রক দিয়ে সে কি করতে পারে? সে মাঝখানে গিতে থাকতে পারে। তাহলে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে পেশি সূত্রক। কি নাম স্যার? এগুলোর নাম হচ্ছে পেশি সূত্রক। পেশি সূত্রকের পাশাপাশি, পেশি সূত্রকের পাশাপাশি ওরা আর কি আছে? জাস্ট এ মিনিট। আর একটা বড় সুতার মতো আছে, সেই বড় সুতার নাম হচ্ছে ল্যাসো। আর একটা বড় সুতা আছে, সেই বড় সুতার নাম হচ্ছে ল্যাসো। ল্যাসো, ল্যাসো, এটাও একই কাজই করে। এটাকে নাম হচ্ছে ল্যাসো। ল্যাসো হচ্ছে একটা বড় সুতা। ল্যাসো কি? বড় সুতা। এরকম একাধিক থাকতে পারে, এক বা একাধিক থাকতে পারে। তাহলে এই হচ্ছে পুরো কোষ। তাহলে একটা নিউরোসাইট কোষের কিন্তু বেশ কয়েকটা অংশ, একটা নিউরোসাইট কোষের কিন্তু বেশ কয়েকটা অংশ। প্রাথমিকভাবে কি বলতে পারি? প্রাথমিকভাবে বলতে পারি তার আবরণ। প্রাথমিকভাবে কি বলতে পারি? তার আবরণ। এই যে তার আবরণ, বাইরের যে আবরণ। এবং আরেকটা জিনিস খেয়াল করবা, এই আবরণটা আঁকানোর সময় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভুলটা করি, আমরা আবরণ একটা আঁকাই। অলওয়েজ মাথায় রাখবা এটা হচ্ছে দ্বিস্তরী আবরণ। একটা কথা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, এটা কি? দ্বিস্তরী আবরণ। দ্বিস্তরী একটা আবরণ। কয় স্তরে আবরণ? দ্বিস্তরে আবরণ। তাহলে এটা একটা উপাদান, আবরণ। তারপর 2 নম্বরে কি বললাম? 2 নম্বর বললাম নেমাটোসিস্ট। হোয়াট ইজ নেমাটোসিস্ট? তার ভিতরে এই যে লাল যে অংশটা আছে এটা হচ্ছে নেমাটোসিস্ট। লাল যে অংশটা আছে এটা হচ্ছে কি? নেমাটোসিস্ট। তারপরে কি বললাম? তারপরে বললাম ঢাকনা। এই যে এখানে যে ঢাকনাটা, এই ঢাকনার নাম হচ্ছে অপারকুলাম ঢাকনা। কি ঢাকনা? অপারকুলাম ঢাকনা। এই ঢাকনাতে ভিতরে সব জিনিস আটকানো আছে। এই যে অপারকুলাম ঢাকনা, এই ঢাকনার নাম হচ্ছে অপারকুলাম। অপারকুলাম, এই ঢাকনার নাম কি? অপারকুলাম। এই অপারকুলাম নামক ঢাকনা, অপারকুলাম নামক ঢাকনা, ঠিক আছে। অপারকুলাম ঢাকনা হচ্ছে একটা উপাদান। তারপরে আর কি আছে? তারপরে আছে হচ্ছে নিডোসিল। এই যে নিডোসিল, এই যে এটা নিডোসিল। নিডোসিলটা কি? নিডোসিল হচ্ছে এটা ট্রিগারের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? এটা ট্রিগার। ট্রিগার মানে কি? যার গায়ে কোনো কিছু স্পর্শ করলে ওই অপারকুলাম ঢাকনাটা খুলে যাবে। তার মানে এটা একটা সুইচের মতো। ট্রিগার যদি না বুঝলে সুইচ দিয়ে মনে রাখো। ট্রিগার যদি না বুঝলে কি দিয়ে মনে রাখো? সুইচ দিয়ে মনে রাখো। এই সুইচটা কি করতেছে? সুইচটা হচ্ছে এই সুইচে যদি কোনো শিকার এসে আঘাত করে বা কোনো পোকা এসে আঘাত করে যেটাকে সে খাইতে পারবে, তখন সে কি করে? এই অপারকুলাম ঢাকনাটা খুলে দেয়। অপারকুলাম ঢাকনা যখন খুলে দেয়, অপারকুলাম ঢাকনাটা যখন খুলে দেয়, তখন এই নিমাটোসিস্টের ভিতরে যা আছে এটা বের হয়ে চলে আসে। আর কি আছে? আর আছে এই যে পেশি সূত্রক এবং ল্যাসো। পেশি সূত্রক দিয়ে সে কি করে? আটকায় থাকে হায়রার দেহের মধ্যে। আর ল্যাসোটাও একই কাজই করে, বেঁধে রাখার জন্য কাজ করে,
ঠিক আছে? তো 5টা উপাদান পাওয়া যায়। কি উপাদান? আবরণ, দ্বিস্তরী আবরণ, তারপরে কি নেমাটোসিস্ট, তারপরে কি অপারকুলাম ঢাকনা, 4 নম্বরে কি নিউরোসিল, আর 5 নম্বরে কি পেশি সূত্র কেমন ল্যাসো। কয়টা উপাদান পাওয়া যায় একটা নিউরোসাইট কোষের মধ্যে বলো? নিউরোসাইট কোষের মধ্যে কয়টা উপাদান পাওয়া যায়? 5টা উপাদান পাওয়া যায়। নিউরোসাইট কোষের মধ্যে কয়টা উপাদান পাওয়া যায়? 5টা উপাদান পাওয়া যায়। এই সেই 5টা উপাদান। এখন এই যে নেমাটোসিস্ট ভিতরে, এই নেমাটোসিস্ট সম্পর্কে এখন আমাকে জানতে হবে। কি সম্পর্কে জানতে হবে? নেমাটোসিস্ট সম্পর্কে জানতে হবে। তার আগে আমি একটা কাজ করব, এটার একটা কপি করে রাখবো। এই জিনিসটা একটা কপি করে রাখবো, লাগবে একটু পর আমাকে আবার আঁকাইতে হবে, এটা জন্য আমি কপি করে রাখলাম। এটা আমি একটা কপি করে রেখে দিলাম, একটু ছোট করে একটা কপি করে রেখে দিলাম। আচ্ছা, বসানো দরকার না, আমি এইভাবে রেখে দিই। তাহলে এখন এই যে ভিতরে যে জায়গাটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। কি নাম? নেমাটোসিস্ট। দেখো ভাইয়া, এই নেমাটোসিস্ট নিডারিয়া পর্বের 23 রকমের দেখা যায়। কত রকমের বলো? কত রকমের নেমাটোসিস্ট দেখা যায়? 23 রকমের নেমাটোসিস্ট দেখা যায়। 23 রকমের নিডারিয়া পর্বে 23 রকমের নেমাটোসিস্ট দেখা যায়। এক একটার এক এক রকমের কাজ। আমরা পড়তেছি নিডারিয়া পর্বের কোন প্রাণী? আমরা নিডারিয়া পর্বে কোন প্রাণী পড়তেছি? আমরা নিডারিয়া পর্বের হাইড্রা পড়তেছি। এই হাইড্রায় 4 রকমের নেমাটোসিস পাওয়া যায়। কয় রকমের? 4 রকমের। তার মানে এই যে ভিতরে লাল যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হাইড্রার দেহে 4 রকমের আছে। কয় রকমের আছে? 4 রকমের আছে। এই ভিতরে যে নেমাটোসিস্ট, এর ভিতরে গঠনটা হাইড্রার দেহে 4 রকমের। নিডারিয়া পর্বে টোটাল 23 রকমের পাওয়া যায়। নিডারিয়া পর্বে তো প্রায় একটা না, হাইড্রা না, আরও অনেক আছে। এরকম 23 রকমের পাওয়া যায়। হাইড্রার দেহে 4 রকমের পাওয়া যায়, এবং 4 রকমের নেমাটোসিস্ট নিউরোসাইট কোষের ভিতরে সম্মিলিতভাবে কাজ করে। একটা নিউরোসাইট কোষের মধ্যে নেমাটোসিস্ট এক রকমেরই থাকবে, কিন্তু 4 রকমের নেমাটোসিস্ট মিলে হাইড্রাকে খাবার বা শিকার বা চলনে হেল্প করবে। তার মধ্যে আমরা সব থেকে কমনটা দেখি, সব থেকে কমন যে নেমাটোসিস্ট আছে সেটা দেখি। তো কমন নেমাটোসিস্টের শুরুতে আমাকে কি আঁকাইতে হবে? শুরুতে আঁকাইতে হবে একটা শ্যাফট বা একটা বাট। একটা শ্যাফট বা একটা বাট। শ্যাফট মানে কি? শ্যাফট মানে বলা যেতে পারে বাহু। প্রথমে আমাকে একটা শ্যাফট বা একটা বাট আঁকাইতে হবে। শ্যাফট বা বাট, শ্যাফট বা বাট, শ্যাফট বা বাট। এটা একটা দণ্ডের মতো। এই যে এর নাম হচ্ছে কি? শ্যাফট বা বাট, শ্যাফট বা বাট। এই যে এর নাম হচ্ছে কি? শ্যাফট বা বাট। এই শ্যাফট বা বাট থাকাটা বাঞ্ছনীয়, ঠিক আছে? এখন এই শ্যাফট বা বাটের সামনের অংশ থেকেই তৈরি হবে সূত্রক। কি তৈরি হবে? একটা সূত্রক তৈরি হবে, সুতা। এবং এই সুতাটা প্রাথমিকভাবে নেমাটোসিস্ট এই শ্যাফট বা বাটকে এভাবে পেঁচায় রাখবে, এভাবে পেঁচায় রাখবে। এভাবে পেঁচায় রাখবে। এই হচ্ছে সূত্রক। তাহলে শ্যাফট কি করলো? শ্যাফটের মাথা থেকে কি তৈরি হলো? একটা সুতা তৈরি হলো। সুতাটা আমি অন্য কালার করে দিই মাঝখানে। এই সুতাটা কি করলো? এই সুতাটা এই শ্যাফটের গায়ে এরকম করে পেঁচায় থাকলো। শ্যাফটের গায়ে সুতাটা কি থাকলো? পেঁচায় থাকলো। চারদিক থেকে এভাবে করে পেঁচায় রেখে দিল। এভাবে পেঁচায় রেখে দিল, ঠিক আছে? সুতাটা। তাহলে নেমাটোসিস্টের একটা অংশ হচ্ছে সুতা। এখন এই যে জায়গাটা ভিতরে যে নেমাটোসিস্ট, এই জায়গার ভিতরে থাকবে একটা বিশেষ প্রকৃতির বিষাক্ত তরল পদার্থ। এর ভিতরে থাকবে একটা বিশেষ প্রকৃতির বিষাক্ত তরল পদার্থ। এই তরল পদার্থের নাম হচ্ছে হিপনোটক্সিন। কি নাম? হিপনোটক্সিন। এই তরল পদার্থের নাম হচ্ছে কি? হিপনোটক্সিন। হিপনোটক্সিন, এই তরল পদার্থের নাম হচ্ছে হিপনোটক্সিন। খুবই গুরুত্বপূর্ণ। এই হিপনোটক্সিন শব্দটা থেকে বহুতবার এমসিকিউ আসছে অ্যাডমিশন টেস্টে। হিপনোটক্সিন, এবং হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? হিপনোটক্সিন হচ্ছে প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। প্রোটিন এবং ফেনল। হোয়াট ইজ ফেনল? ফেনল একটা রাসায়নিক যৌগ, বেনজিন গ্রুপযুক্ত একটা অ্যালকোহল মূলক ফেনল। প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। এই ফেনল কি তোমরা কেমিস্ট্রিতে অনেক ডিটেলস জানবা, এরা দিয়ে ভিতরটা পূর্ণ। আচ্ছা, আরও কিছু জিনিস আছে। এই জিনিসটার নাম দিছি কি আমি? বাট। কি নাম দিছি? বাট। শুধু বাট ছাড়াও এখানে থাকবে 3টা বড় বড় কাঁটা।
তিনটা কি বড় বড় কাটা যেটা এরকম করে পেঁচায় থাকবে, যেরকম হয়ে অন্য কালার দিয়ে দেখাই, তিনটা বড় বড় কাটা থাকবে, তিনটা বড় বড় কাটা থাকবে, যে কাটাটা যে এরকম হয়ে থাকবে, এইরকম তিনটা বড় বড় কাটা থাকবে, পিছনে একটা আছে। তো আমি এটা পিছনেরটা ধরো, পিছনেরটা তো আসলে সামনে থেকে দেখানো সম্ভব না, ধরো এরকমভাবে দিয়ে দিলাম যে তিনটা বড় বড় কাটা থাকবে, এর নাম হচ্ছে বার্ব। তিনটা বড় বড় কাটার নাম কি? বার্ব। কি নাম? বার্ব। আর এইখানে সর্পিলাকারে অনেকগুলো বারবিউল থাকবে, ছোট ছোট কাটা, অনেকগুলো ছোট ছোট কাটা থাকবে যার নাম হচ্ছে বারবিউল, অনেকগুলো ছোট ছোট কাটা থাকবে যার নাম হচ্ছে কি? বারবিউল। এই হচ্ছে একটা নিউরোসাইট কোষ এবং তার নেমাটোসিস্ট। তাহলে আমি আবার বলি, একটা নিউরোসাইট কোষের টোটাল 5টা উপাদান থাকে: দ্বিস্তরীয় আবরণ, ভিতরে নেমাটোসিস্ট, অপারকুলাম ঢাকনা, নিউরোসিল ট্রিগার এবং পেশি সূত্রক। এর মধ্যে নেমাটোসিস্টের ভিতরে একটা প্রশস্ত বাট থাকে, বাটের মাথায় থাকে সূত্রক। নেমাটোসিস্টের ভিতরে বিষাক্ত পদার্থ থাকে যার নাম হিপনোটক্সিন, যেটা প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি, সেটা শিকারকে একদম অজ্ঞান করে ফেলতে পারে। এই বাটের গোড়ায় থেকে তিনটা বড় বড় কাটা যার নাম বার্ব, এবং বার্বের চারিদিকে সর্পিল আকারে পেঁচায় আছে অসংখ্য ছোট ছোট কাটা যার নাম হচ্ছে বারবিউল। অপারকুলাম কোনটা? যে অপারকুলাম হচ্ছে এই অপারকুলাম দিয়ে ঢাকা। তো এই হচ্ছে আমার নিউরোসাইট কোষ, এটি নিউরোসাইট কোষের গঠন। ঠিক আছে? কখন? যখন সে সূত্রকটাকে নিক্ষিপ্ত করে নাই। কখন? যখন এই সূত্রকটাকে কি করে নাই? নিক্ষিপ্ত করে নাই। এখন আমাকে কি করতে হবে? এটাকে একটু ছোট করে ফেলতে হবে, স্থান সংকুলনের জন্য একটু ছোট করে দিলাম। ওকে, এখন আসো, কি হবে যদি সূত্রকটা নিক্ষিপিত হয়? তখন কি হবে? তাহলে এই জিনিসটাকে আমি পাশে আবার আরেকটা আগে থেকে অগ্রিম আঁকায় রাখছি, খেয়াল করো। যদি কোনো কারণে বাই এনি চান্স একটা পোকা, সেটা হাইড্রার খাবার হইতে পারে, সে পোকা এসে যদি এই কোথায় ট্রিগার করে, কোথায় ট্রিগার করে? হাইড্রার এই নিউরোসিলে। কোথায়? হাইড্রার নিউরোসিলে। যদি নিউরোসিলে কোনো কারণে বাই এনি চান্স ট্রিগার করে মানে গ্যাসে স্পর্শ করে, তখনই এই নিউরোসিল উদ্দীপিত হয়। উদ্দীপিত হয়ে ভিতরে কিছু ঘটনা ঘটে, এগুলো আমি পরে করবো। এই যে অপারকুলাম যে ঢাকনাটা আছে, সেই অপারকুলাম ঢাকনাটা প্রুত করে খুলে যায়। ঠিক আছে? কি করে? প্রুত করে অপারকুলাম ঢাকনাটা খুলে যায়। তাহলে আমি এখানে দেখাবো যে অপারকুলাম ঢাকনাটা খুলে গেছে। অপারকুলাম ঢাকনাটা কি হয়ে গেছে? খুলে গেছে। থুপ করে অপারকুলাম ঢাকনাটা খুলে যাবে। অপারকুলাম ঢাকনাটা খুলে গেল। কি হলো? অপারকুলাম ঢাকনাটা খুলে গেল। আমি এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে নিউরোসিল কোষ আছে, এই যে নিউরোসিলটা আছে, নিউরোসিলটা, এই নিউরোসিলটাকে একটু সরাই দিব। নিউরোসিল যেটা ছিল, এই নিউরোসিলটাকে একটু সরাই দিলাম। নিউরোসিলটাকে একটু সরাই দিলাম। নিউরোসিলটাকে একটু সরাই দিলাম। হ্যাঁ, কারণ যেহেতু মুখটা খুলে গেছে। এখন খেয়াল করো, হিপনোটক্সিন অ্যাজ ইউজুয়াল আগের মতো আছে, এটার ভিতরে হিপনোটক্সিন তো আছেই। এখন খেয়াল করো, এই যে ভিতরে যে জিনিসটা এখন সে বের হয়ে আসতে যাবে, এই যে বাট প্রুত করে বের হয়ে আসবে, যে স্প্রিং আছে না, কিছু গিফট বক্স আছে না, ঢাকনা খুললে প্রুত করে ভিতরে গিফটটা বের হয়ে আসে, দেখছো না কখনো? যে গিফট বক্স মুখটা খুললেই ফুট করে গিফটটা বের হয়ে আসে, এরকম। সাথে সাথে কি হবে? বাট যেটা আছে, বাটটা বাইরে বের হয়ে চলে আসবে। এই যে সেই বাটটা এভাবে করে বাইরে বের হয়ে চলে আসলো বাটটা। ঠিক আছে? বাটটা এরকম বাইরে বের হয়ে চলে আসলো, এবং এই বাটটা বাইরে বের আসার কারণে তুমি এখন তিনটা বার্ব খুব স্পষ্ট দেখতে পারবা। তার যে তিনটা বার্ব আছে বলছিলাম, এই তিনটা বার্ব তুমি এখন স্পষ্ট দেখতে পারবা। এই যে তিনটা বার্ব বা কাটা, তিনটা বার্ব বা কাটা তুমি এখন স্পষ্ট দেখতে পারবা। ঠিক আছে? এবং তুমি এখন ছোট ছোট যে বারবিউলগুলো আছে এগুলো দেখতে পারবা, এবং তুমি খেয়াল করলে দেখবা বারবিউলগুলা সর্পিল আকারে পেঁচানো। সর্পিল আকার মানে কি? এরকম স্পাইরাল, এমন না যে একদিক থেকে বের হয়েছে, স্পাইরাল ঘুরে 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 বের হয়েছে বারবিউলগুলা। ওকে? এবং ভিতরের যে সুতাটা, এই সুতাটা এখন তুমি দেখতে পারবা, এই যে সেই সুতা। এবং এই প্রান্তটা কিন্তু উন্মুক্ত। হ্যাঁ, সুতরাং প্রান্তটা কিন্তু উন্মুক্ত, খোলা। হয়ে গেল, সূত্র নিক্ষিপ্ত হয়। সহজ না? অনেক সহজ।
একটু চিন্তা করলেই সহজ, একটু মাথা খাটায় চিন্তা করবা তাহলেই সহজ। এবং সে হিপনোটক্সিনটা এখান থেকে বের করে এই মুখ দিয়ে সে হিপনোটক্সিনটা নিশ্চিত করবে, এবং হিপনোটক্সিনটা নিশ্চিত করে সে তার শিকারকে অজ্ঞান করা থেকে শুরু করে এভরিথিং ইট ক্যান ডু, এটা দিয়ে সে শিকারকে কী করে ফেলবে, অজ্ঞান করে ফেলবে। ঠিক আছে, এত ছোট, এত ছোট প্রাণী, 1 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার, তার মধ্যে কত ছোট ছোট কোষ। তুমি আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখছো, ভিডিওর মধ্যে কিন্তু নেমাটোসিস্ট নিউরোসাইট কোষ কিন্তু আমি দেখাইছি। তোরা ভিডিও দেখছো, তারা ভালো জানো, ছোটো ছোটো ছিল, দেখলে কিন্তু বোঝা যেত, ভিডিও দেখলে কিন্তু পারার কথা এটা, ছোট্ট ছোট্ট। এবং তোমার আমার যে ভিডিওর মধ্যে এরকম তুমি দেখতে পারবা, এই যে এরকম টাইপের কিছু কোষ আছে, এই যে এরকম বোঝা যায় দেখলে, এরকম কিছু কোষ ভিডিওটার মধ্যে আছে, ওইটাই সেই নিউরোসাইট কোষ, সূত্রকটা ভিতরে আছে। আর সূত্রকটা যখন নিক্ষিপ্ত হয় তখন এরকম টাইপের থাকে। এখন প্রশ্ন হচ্ছে ভাই পরীক্ষা আসলে কোনটা আঁকাবো? দুটাই আঁকাইতে হবে। পরীক্ষা আসলে ভাই দুটাই আঁকাইতে হয়, দুটো আঁকালে তুমি নাম্বার পাওয়ার পসিবিলিটি তোমার বেড়ে যাবে। পরীক্ষা আসলে তুমি যদি দুটাই আঁকাও তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি বাড়বে। তো আমি যে কাজটা করবো, এবার তোমাদের লেবেলিং করে দিব। লেবেলিংটা অনেক গুরুত্বপূর্ণ, লেবেলিংটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে দ্বিস্তরী আবরণ, শুরু করতে পারি দ্বিস্তরী আবরণ দিয়ে। দ্বিস্তরী আবরণ, এই হচ্ছে দ্বিস্তরী আবরণ। তারপরে কি, তারপরে আছে অপারকুলাম ঢাকনা। অপারকুলাম, অপারকুলামটা তো এই দিক থেকেই দেখাইতে হবে, একদিকে দেখাইলেই হবে, সমস্যা নেই। অপারকুলাম নামক ঢাকনা, এই হচ্ছে অপারকুলাম নামক ঢাকনা। তারপর নিডোসিল, নিডোসিল, এই হচ্ছে নিডোসিল, ট্রিগারের মতো কাজ করতেছে। তারপর আছে নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট, এই হচ্ছে নেমাটোসিস্ট, এই হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের ভিতরে কি আছে? হিপনোটক্সিন নামক তরল পদার্থ আছে। তারপর কি দিতে হবে? পেশি সূত্রক, পেশি সূত্রক, এই হচ্ছে পেশি সূত্রক, এই হচ্ছে পেশি সূত্রক, পেশি সূত্রক। তারপর কি দিতে হবে? ল্যাজো, তারপর দিতে হবে ল্যাসো, এই হচ্ছে ল্যাসো। ল্যাসোটাও বড় সুতার মতো, ল্যাসো। যেহেতু কোষ, নিউক্লিয়াসটা দেখাইতে ভুলবা না, নিউক্লিয়াস। এই সকল চিত্রের ক্ষেত্রে লেবেলিং তুমি যদি মিক্সভাবে করো তোমার নাম্বার কাটবে না। নর্মালি একটা চিত্র থাকলে লেবেলিং ডান দিকে করতে হয়, এখানে সমস্যা নেই। অপারকুলাম ঢাকনা তো এদিকে উন্মুক্ত হয়ে গেছে, আর দিলাম না নতুন করে। বার্ব, এগুলোর নাম হচ্ছে বার্ব। তারপর এগুলোর নাম হচ্ছে বারবিউল, বারবিউল। তারপরে বাট বা শ্যাফট, বাট বা শ্যাফট, বাট বা শ্যাফট। বাট বা শ্যাফট, এই তো হয়ে গেল মোটামুটি সব। দ্যাটস ইট। নিউরোসাইট কোষের গঠন আমার চলে আসছে, এই হচ্ছে নিউরোসাইট কোষের গঠন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, যেহেতু এটা পড়াই ফেলছি, তাহলে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমরা যে কথাটা বলছি যে বিজ্ঞানী ভার্নার, বিজ্ঞানী ভার্নার, কার নাম লিখলাম? ভার্নার। বিজ্ঞানী ভার্নার নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে নিডারিয়াতে 23 প্রকারের নেমাটোসিস্ট পাইছেন। 23 প্রকারের নেমাটোসিস্ট পেয়েছেন। কত প্রকার? 23 প্রকার। ফাইন। বিজ্ঞানী ভার্নার। এর মধ্যে হাইড্রাই কয় রকমের? এর মধ্যে হাইড্রাতে 4 প্রকারের। এখন আমরা এই 4 প্রকারের নেমাটোসিস্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে? 4 প্রকার নেমাটোসিস্ট খেয়াল করো। আমরা মাত্র যেটা আঁকালাম, আমরা কিন্তু নিউরোসাইট কোষের নেমাটোসিস্ট নিয়ে আলোচনা করতেছি। আমরা মাত্র যেটা আঁকাইলাম সেটা কেমন ছিল? এই হচ্ছে নেমাটোসিস্ট, এই তার প্রশস্ত বাট, বাটেরই একটা অংশ রূপান্তরিত হয়ে সূত্রক,
বাটির একটা অংশ রূপান্তরিত হয়ে সূত্রক, এর ভিতরে বিষাক্ত তরল হিসাবে আছে হিপনোটক্সিন, হিপনোটক্সিন, এবং এর মাথার দিকে ছিল 3টা সূক্ষ্ম বার্ব এবং ছিল বারবিউল। মাথাটা উন্মুক্ত, উন্মুক্ত, এবং এটা সব থেকে বড় আকৃতির নেমাটোসিস্ট, এবং তার বাইরে হচ্ছে কোষের বাকি অংশ ছিল। ওকে, তো এই যে এটার নাম হচ্ছে পেনিট্রেন্ট, পেনিট্রেন্ট, বা আরেকটা নাম আছে স্টিনোটিল, আরেকটা নাম আছে, এর নাম কি? স্টিনোটিল, স্টিনোটিল বা পেনিট্রেন্ট। কি নাম বললাম? স্টিনোটিল বা পেনিট্রেন্ট। এর পরিচয় হচ্ছে সে সব থেকে বৃহত্তর। হাইড্রার দেহে যে 4 রকম আছে, 4 রকমের মধ্যে সে সব থেকে বড়। স্টিনোটিল বা পেনিট্রেন্ট সে হাইড্রার দেহের মধ্যে সব থেকে বড়। আমি একটু এটাকে উপরে তুলি, বুঝতেছো তো বাচ্চা লোক? বাচ্চা লোক বুঝতেছিস? মাথা ঠান্ডা করে শুনলে অবশ্যই হবে। ও, এখন যেটা লিখতেছি এটাও কিন্তু নলেজ, পুরোপুরি নলেজ। এখন যেটা লিখতেছি এটাও কিন্তু পুরোপুরি নলেজ। আচ্ছা, এর যে সুতা, এর সুতা কিন্তু অনেক লম্বা, এটা লম্বা সুতা, লম্বা সুতা, সুতাটা অনেক লম্বা, সুতাটা ফাঁপা। ফাঁপা কেন হয়েছে বলো তো? কারণ এই ভিতরে হিপোটক্সিনটা বের করতে হবে, যেন সুতাটা ফাঁপা। আর যেহেতু বের করতে হবে, তাহলে সুতার মাথাটা কি বন্ধ থাকবে নাকি খোলা থাকবে? মাথাটা বন্ধ, তাহলে শীর্ষ উন্মুক্ত, শীর্ষ উন্মুক্ত, মাথাটা খোলা, সে বের করতে পারে। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, তারপরে এর বাট, এর বাট কেমন? বাট মানে কি? শ্যাফট। এর বাটটা অনেক সুগঠিত। আর বাট কখন সুগঠিত হয়? বাট কখন সুগঠিত হয়? যখন বার্ব থাকে, যখন কি থাকে? বার্ব থাকে, যখন বারবিউল থাকে, ঠিক আছে, এবং বারবিউলও 3 সারি, বার্ব 3টি, বারবিউল 3 সারি, 3 সারি বারবিউল থাকবে, এবং বাটটা অনেক প্রশস্ত হবে, বাটটা অনেক কি হবে? প্রশস্ত হবে, অনেক বড় হবে। এর হিপনোটক্সিন তরল আছে, এর কি আছে? হিপনোটক্সিন নামক তরল আছে, ঠিক আছে, এবং সে আঠালো তরলও ক্ষরণ করতে পারে, সে করতে পারে আঠালো তরলও ক্ষরণ করতে পারে। এর কাজ কি? এর কাজ হচ্ছে শিকারকে অজ্ঞান করা, শিকারকে অবশ করা, শিকারকে অজ্ঞান করা, শিকারকে অবশ করা। শিকার মানে সে যেটাকে খাবে, তাহলে শিকারকে অজ্ঞান এবং অবশ। তাহলে এখানে লিখে রাখি অজ্ঞান, অবশ, মানে এই কাজগুলো আসে পরীক্ষায়। উপরে লিখে রাখো নলেজ প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে এই দেখলাম স্টিনোটিল বা পেনিট্রেন্ট, স্টিনোটিল বা পেনিট্রেন্ট, স্টিনোটিল বা পেনিট্রেন্ট। এবার আমরা যেটাকে দেখব, এবার আমরা যে নেমাটোসিস্টটাকে দেখব, সেই নেমাটোসিস্টটা দেখতে আরো সুন্দর। ওকে, এবার যে নেমাটোসিস্টটা দেখব সেটা কেমন দেখো। নিউরোসাইট কোষের ভিতরে থাকা নেমাটোসিস্ট, ঠিক আছে, নিউরোসাইট কোষের ভিতরে থাকা নেমাটোসিস্ট, এরও এরকম বার্বের মতো অংশ থাকবে, ঠিক আছে, বার্বের মতো অংশ থাকবে, কিন্তু সেই বার্বটা মানে অত বেশি শক্ত না, অত বেশি সুগঠিত না। মানে বার্ব বলতে বাট, সরি বাট বললাম, বাট। তাহলে এরও বাটের মতো অংশ থাকবে, এই বাটটা অত সুগঠিত হবে না। দেখো আগেরটা কত বড় ছিল, এটা এতটা বড় না, এতটা সুগঠিত না, ঠিক আছে, এতটা সুগঠিত না, এবং এর সুতাটা অনেক মোটা হবে, সুতাটা অনেক মোটা হবে। এখন বলতো কোন দড়ি মোটা হয়? যে দড়িতে কোনো কিছু বাধা লাগে, যে দড়িতে কোনো কিছু বাঁধতে হয় সে দড়ি মোটা হইতে হয়। তাহলে এই দড়িটা অনেক মোটা হবে, ওইখানে যে দড়ি ওর থেকে মোটা হবে। এবং এই দড়িটা কেমন হবে দেখো, এই রকম অনেক মোটা এবং
প্যাঁচানো, অনেক মোটা এবং প্যাঁচানো, মাথাটা বন্ধ, মাথাটা কি বন্ধ, কোনো বার্ব নাই, কোনো বারবিউল নাই, কোনো বার্ব নাই, কোনো বারবিউল নাই, মাথাটা বন্ধ। তাহলে আমরা কি বুঝতে পারতেছি? মাথা বন্ধ, তার মানে তার ভিতরে কোনো তরল পদার্থ আছে? বলো, কোনো 18 তরল আছে? নাই। তার ভিতরে কোনো হিপোটক্সিন আছে? নাই। অনেক মোটা, অনেক মেটা কোনো জিনিস কিসের জন্য ব্যবহার করা হয় বলো তো? কি করে? শিকারকে আঁকড়ে ধরা, শিকারকে বা কোনো বস্তুকে, কোনো বস্তুকে আঁকড়ে ধরা, শিকারকে বা কোনো বস্তুকে আঁকড়ে ধরা, শিকারকে বা কোনো বস্তুকে আঁকড়ে ধরা হচ্ছে তার কাজ। এর নাম কি? এর নাম হচ্ছে ভলভেন্ট। এর নাম কি? এর নাম হচ্ছে ভলভেন্ট। ভলভেন্ট। এর ভলভেন্ট নামটা জানলেই চলে। আরেকটা এক্সট্রা নাম আছে, সেটা জেনে রাখো, ডেজমোনিম। ভলভেন্ট বা ডেজমোনিম, শুধু ভলভেন্ট মনে রাখো তাহলেই হবে। আর ডেজমোনিমটা হচ্ছে মেডিকেলের জন্য মনে রাখতে পারো। দেখো, সে কিন্তু আকারে অত কি না, বড় না, তাহলে অপেক্ষাকৃত ছোট, অপেক্ষাকৃত ছোট, সে কিন্তু আকারে এতটাও বড় না, অপেক্ষাকৃত ছোট। আচ্ছা, তারপরে কি? তার সূত্রকটা কেমন? তার সূত্রকটা কেমন? তার সূত্রক খাটো, সূত্রক খাটো, সূত্রক খাটো কিন্তু মোটা, কিন্তু মোটা, খাটো কিন্তু মোটা, অলসো পেঁচানো, অলসো কি পেঁচানো, ও শীর্ষটা কেমন? বদ্ধ বা বন্ধ, মুখটা কেমন? বন্ধ, শীর্ষটা কেমন? বন্ধ। ভাই, আপনি কচুরিপানা থেকে হাইড্রা যেভাবে নিয়েছিলেন, আমরাও কি চাইলেন সেভাবে? হ্যাঁ, পরিষ্কার পানি থেকে নিতে পারবা, পরিষ্কার পানি থাকলেই হবে। তারপর দেখো, এর কোনো বার্ব বা বারবিউল নাই। বাট, বাট কেমন? বাট, বাট আছে, এদের বাট বা শ্যাফট, এই যে বাট বা শ্যাফট আছে, তবে বার্ব এবং বারবিউল নাই, বার্ব ও বারবিউল নাই। বাট আছে, বাট আছে কিন্তু বার্ব বা বারবিউল নাই, বাট আছে কিন্তু বার্ব বা বারবিউল নাই। সূত্রকে কোনো কাটা নাই, সূত্রকে কোনো কাটা নাই, এদের যে সুতা, সেই সুতার মধ্যে কোনো কাটা 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 কোটা কাটা কাটা কোনো কিছু নাই। এবং একটা কথা মাথায় রাখতে হবে, কোনো ধরনের তরল নাই, কোনো তরল ক্ষরণ করে না, কোনো তরল ক্ষরণ করে না। তাহলে এই জিনিসটা ব্যবহার হচ্ছে শুধুমাত্র কিসের জন্য? শিকারকে আটকানোর জন্য। শিকারকে কিসের করার জন্য? শিকারকে আটকানোর জন্য। তাহলে আমরা দুইটা শিখলাম, একটা হচ্ছে পেনিট্রেন্ট, আর একটা হচ্ছে কি ভলভেন্ট। পেনিট্রেন্ট এবং ভলভেন্ট, পেনিট্রেন্ট এবং ভলভেন্ট, এই দুটাকে শিখলাম। এই পেজের মধ্যে দুটোই থাকুক, সমস্যা নেই, দুটাকে আমরা শিখলাম। এবং এরা দুজন মিলে কি করতেছে? এরা দুজন মিলে শিকারকে আঁকড়ে ধরা। তাহলে একটা শিকার যখন তার কাছে আসবে, তখন সে শিকারকে আঁকড়ায় ধরবে, শিকারকে আঁকড়ায় ধরবে, আর সে কি করবে? বিষাক্ত রস দিয়ে শিকারটাকে মারবে। এটা কোন হাইড্রাতে থাকে? সব হাইড্রাতেই থাকে। একটা হাইড্রাতে 4 রকমের থাকবেই। কোন হাইড্রাতে থাকে এটা আবার কেমন কথা? তারপর দেখো, এবার যার নাম দেখব, সে কেমন? সে হচ্ছে এরকম, এবং তার বার্ব না, বাট নাই, বাট নাই, সহজ কোথায়, বাট বলতে কিছু নাই। ঠিক আছে, কি আছে? তার আছে হচ্ছে লম্বা একটা, লম্বা একটা সুতা। কি আছে? লম্বা একটা সুতা, কোনো বাট টাট কিছু নাই। ঠিক আছে, বাট টাট কিছু নাই, এবং এই সুতার গায়ে কাটা কাটা আছে। সুতার গায়ে কি করতে পারে? কাটা কাটা আছে। তাহলে কাটা দিয়ে সে শিকারকে আঘাত করে, কাটা দিয়ে শিকারকে কি করে? আঘাত করে। এবং শিকারকে অবশ করার জন্য তার ভিতরে আবার তরল পদার্থ আছে, বিষাক্ত তরল পদার্থ আছে, বাট এটা হিপনোটক্সিন না। বিষাক্ত তরল আছে বাট হিপনোটক্সিন না, বিষাক্ত তরল আছে কিন্তু হিপনোটক্সিন না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে
স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, স্ট্রেপটোলিন, স্ট্রেপটোলিন, স্ট্রেপ মানে আঘাত, আর গ্লুটিন্যান্ট, গ্লুটিন্যান্ট শব্দটা আসে গ্লু থেকে, গ্লু মানে আঠা, গ্লুটিন্যান্ট, গ্লু মানে কি আঠা, গ্লু মানে আঠা, তার মানে সে 18 পদার্থ ক্ষরণ করবে। আর স্ট্রেপ মানে আঘাত, স্ট্রেপ মানে কি আঘাত, সে তার কাঁটা দিয়ে কি করবে আঘাত করবে শিকারকে। ঠিক আছে, তাহলে এ কেমন, এর আকার বড়, এই নেমাটোসিস্টের আকার বড়, কিন্তু সব থেকে বড় কোনটা বলো, এই নেমাটোসিস্টের আকারটা বড়, ভলভেন থেকে সে বড়, বাট সব থেকে বড় কোনটা, সব থেকে বড় কিন্তু স্টিনোটিল, সব থেকে বড় কিন্তু কি স্টিনোটিল। সূত্রক লম্বা, সূত্রক লম্বা, দেখো সে আঠা ক্ষরণ করবে, তাহলে শীর্ষটা কি থাকতে হবে, উন্মুক্ত না বদ্ধ থাকতে হবে বলো, সে আঠা ক্ষরণ করবে, তাহলে শীর্ষটা উন্মুক্ত থাকবে না বদ্ধ থাকবে, অবশ্যই শীর্ষটা উন্মুক্ত থাকতে হবে। শীর্ষ উন্মুক্ত থাকতে হলে সে আঠায় কি করতে পারবে না, ক্ষরণ করতে পারবে না। এর বাট নাই, বাট যেহেতু নাই তাহলে বারবিওলও নাই, বারবিওলও নাই। ঠিক আছে, হিপনোটক্সিন নাই, হিপনোটক্সিন নাই, কিন্তু আঠালো তরল আছে, আঠালো তরল আছে, আঠালো তরল আছে বলেই তো তার নাম হচ্ছে গ্লু, আঠালো তরল আছে বলে কি গ্লু। সূত্রকে কাটা আছে, সূত্রকে কাটা আছে, কারণ এই কারণে সে স্ট্রেপড, সূত্রকে কাটা আছে, এর কাজ কি আঘাত করা এবং আঠালো রস ক্ষরণ করা। এই হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। ক্লিয়ার? এবার সর্বশেষ, সর্বশেষ এই তার নেমাটোসিস্ট, এইখানে বাটের মতো সরু একটু অংশ আছে, ছোট্ট একটু বাট আছে, ছোট্ট একটু বাটের মতো অংশ আছে, আর তারপরে থাকবে ছোট একটা সুতা, খুব ছোট সুতা, সব থেকে ছোট নেমাটোসিস্ট, এটা সব থেকে ছোট নেমাটোসিস্ট। তার ভিতরে আঠালো রস আছে, তার ভিতরে কি আছে আঠালো রস আছে, আঠালো রস। তাহলে সে কি করতেছে, সে কি আঘাত করতে পারবে বলো, তার তো কাটা নাই, সে কি আঘাত করতে পারবে না, তাহলে সে শুধুমাত্র আঠা তার মধ্যে রেখে দিছে, সেটাকে সে ব্যবহার করবে। এই জন্য তার নাম হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এই গ্লুটিন্যান্ট যেহেতু, তার মানে সে কি গ্লু আছে মানে আঠা আছে, তাই এর নাম হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। তাহলে ওর নাম হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন, স্টেরিও থেকে মনে একবার স্টোর, তাহলে সে কি স্টোর করে রাখে, সে আঠা স্টোর করে রাখে, শুধু তার মধ্যে আঠা আছে আর কিছু নাই। সব থেকে ক্ষুদ্রতর, সব থেকে ক্ষুদ্রতর, সব থেকে ছোট সাইজ, এটা সব থেকে ক্ষুদ্রতর। এর যে সূত্রকটা লম্বা উন্মুক্ত, এর সূত্রকটা লম্বা উন্মুক্ত, এর কোনো কাটা নাই, বাট আছে কিন্তু সরু, অনেক চিকন একটা বাট আছে, বারবিওল নাই, বারবিওল নাই, বারবিওল নাই। সূত্রকে কাটা নাই, এর যে সূত্রকে কাটা নাই। হিপনোটক্সিন নাই, হিপনোটক্সিন নাই, তবে আঠালো পদার্থ আছে, আঠালো পদার্থ আছে। হিপোটক্সিন নেই কিন্তু আঠালো পদার্থ আছে। তাহলে বলো হিপোটক্সিন কার কাছে আছে, শুধুমাত্র স্টিনোটিল বা পেনিট্রিনটার কাছে আছে। এই হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। তো 4 প্রকার নেমাটোসিস দেখলাম আমরা। আঠালো পদার্থ তো আঠালো পদার্থ, মিউকাস। তাহলে তার কাজ কি, এই দুজনের কাজ কি, এই দুজনের কাজ কি, এই দুজনের কাজ হচ্ছে চলন
চলন ও শিকারকে আটকানো। এটা কিন্তু চলনেও হেল্প করে, কেমন চলনে হেল্প করে? ওই যে 18 পদার্থ ক্ষরণ করে। আমি লাস্ট দিন যখন হাইড্রোজেনের টেস্ট করতেছিলাম, তখন একটা হাইড্রা নিচে ছিল, ওটাকে আমি তুলবো। এখন আমার কাছে ড্রপার ছিল, নর্মালি ড্রপার দিয়ে পানি টান দিয়ে তুললে ড্রপারের ভিতরে উঠে আসে হাইড্রোটা। তো আমার কাছে ড্রপার ছিল না, আমি কি করলাম, একটা কাঠি নিলাম শক্ত ঝাঁটার শলা, নিয়ে ওটা ঢুকায়া ওর গায়ে একটু নাড়া দিলাম, তারপর দেখলাম ওর গায়ের সাথে লেগে গেল। পানিতে উঠাইতে গেছি, একটু পরপর সে পড়ে যায়। বুঝলাম যে ওর দেহে একটা আঠা আছে, ওই আঠা দিয়েই সে আমার কাঠির গায়ে লাগতেছে, আবার পড়ে যাচ্ছে। অনেক কষ্ট থেকে উপর পর্যন্ত তুলছি, পানির সার্ফেস পর্যন্ত আনছি, একদম নিচে ছিল, পানির সার্ফেস পর্যন্ত আনছি। এনে যখন শক্ত করে টান দিছি, যখন পানি থেকে তুলে আনবো, সে আমার কাঠির গায়ে লেগে আছে, পানি থেকে তুলে আনবো, তখন কি হলো, ধরো এই হচ্ছে পানির সার্ফেস, এইখানে সে লেগে আছে, আমি এভাবে তুলে আনলাম, আমার এই কাঠির গুঁড়ায় হাইড্রা লেগে আছে, ছোট্ট হাইড্রা। তখন কি হলো, আমি দেখলাম এতটুকু জায়গা বরাবর সে একটা মাকড়সা জালের মতো শক্ত একটা আঠা দেখলাম আমি। তারপর সেটা ছিঁড়ে সে বেরিয়ে চলে আসলো। তার মানে কি, সে পানি থেকে এই পর্যন্ত সে আসতে চাচ্ছিল না। এই জন্য কি করছে, পানির সার্ফেসের উপর 18 তরল ক্ষরণ করছে। পানির সার্ফেসের উপর পাতা ছিল, সে পাতার উপর 18 তরল ক্ষরণ করছে এবং সেটা দেশে লেগে থাকার চেষ্টা করছে। আমি যখন তাকে টান দিছি, তখন সে পানিতে থাকতে চেষ্টা করছে 18 তরল দিয়ে, এবং সে পরে আর পারে নাই, পরে উঠে চলে আসে। এবং খেয়াল করছি, যখন সে উঠে আসছে আমার কাঠির গায়ে, এতটুকু জায়গা বরাবর একটা মাকড়সা জালের মতো একটা সাদা একটা গঠন তৈরি করছে। এটা 18 পদার্থ। তাহলে বুঝছে যে আঠা কত শক্ত, আঠা কত শক্ত। ঠিক আছে? তো জিনিস নিজের চোখে দেখলে তখন আসলে রিয়েল মজাটা বোঝা যায়। এখন কথা হচ্ছে, ভাইয়া এই চারটা কি একসাথে স্বীকার করে? ইয়েস। বা এই চারটা কি একসাথে চলনে হেল্প করে? ইয়েস। এই চারটা কোষিকার মধ্যে আছে, চারটা মিলে একসাথে হেল্প করে, তোমার স্বীকার করার জন্য। কেমনে করে সেটা এখন আমরা দেখবো, কেমনে সে স্বীকার করতে হেল্প করতেছে। তাহলে আমরা যদি একটা হাইড্রা চিন্তা করি, এই হচ্ছে একটা হাইড্রা, এই হচ্ছে তার একটা কোষিকা, গেল, দুদিকে দুইটা কোষিকা গেল। ঠিক আছে? এই হচ্ছে হাইড্রা, এই হচ্ছে কোষিকা। এখন আমরা কোষিকার জায়গাটা একটু ফোকাস করব, এই কোষিকার জায়গাটা একটু ফোকাস করব, এই কোষিকাটুকু ফোকাস করব। আমরা খেয়াল করব, এই কোষিকা বরাবর একটা পোকা আসছে, একটা পোকা আসছে, এরকম একটা পোকা আসছে। ইভেন সে তার দেহ থেকে বড় সাইজের পোকা খাইতে পারে। এইটুকু জায়গাকে আমরা ফোকাস করব। এটাকে যখন আমরা জুম করব, তখন আমরা দেখব কোষিকাটা কেমন। এই হচ্ছে তার কোষিকা, এই হচ্ছে তার কোষিকা, এই যে এই জায়গাটুকু ফোকাস করছি। এই হচ্ছে তার কোষিকা, পোকাটা আসছে, এই হচ্ছে তার পোকা, মানে পোকা আর কি। এই হচ্ছে পোকা, এটা সে স্বীকার করবে। এই হচ্ছে তার কোষিকা, কোষিকাতে 2 লেয়ারের কোষ আছে। তাহলে কোষগুলা যদি আমি দিই, এই হচ্ছে কোষ, এই হচ্ছে কোষ। এগুলা কি কোষ বলো, কি কোষ এগুলা বলো? পেশিয়া বনি কোষ। কি কোষ? পেশিয়া বনি কোষ, ওকে। এই কোষগুলোর ফাঁকে ফাঁকে আছে নেমাটোসিস্ট। সেই নেমাটোসিস্টটা কেমন? নিউরোসাইট কোষ। এই হচ্ছে নিউরোসাইট কোষ, এই হচ্ছে তার এটার ভিতরেই আমি পাবো একটা, ধরো পাইলাম এরকম, এই একটা, ধরো আরেকটা পাইছি। সে কি করছে? সে সূত্রকটাকে দিয়ে নিক্ষেপ করছে পেঁচায় ধরার জন্য, ভলভেন্ট। সে চেষ্টা করতেছে 18 পদার্থ খনন করার জন্য, মানে বিষাক্ত পদার্থ খনন করার জন্য, এটাকে মারবে। এদিকে আরেকটা চলে আসছে, যে কি করছে? সেই লম্বা কাটা দিয়ে আঘাত করার চেষ্টা করছে, অর্থাৎ স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট।
স্টেপ টু ইনগ্লুটিনেন্ট। এবং ধরো এদিকে আরেকটা আছে, এদিকে আরেকটা আছে, ও কি করতেছে 18 তো ফর্ম করতেছে। মুদ্রা কথা হচ্ছে এনি হাউ এটা আটকাইতে হবে, এনি হাউ এটা আটকাইতে হবে। তাহলে খেয়াল করছো 4 রকমের নেমাটোসিস্ট একসাথে মিলে, 4 রকমের নেমাটোসিস্ট একসাথে মিলে চেষ্টা করতেছে এনি হাউ যদি আটকাইতে পারি ওরে। আরও তো আছে, এটা হচ্ছে স্টিনোটিল, স্টিনোটিল। এবং এখানে তো আরও নেমাটোসিস্ট আছে, প্রচুর নেমাটোসিস্ট সব বসে আছে। এ ধরে এখন নিক্ষিপ্ত হয় নাই, এ ধরে এখন কি হয় নাই, নিক্ষিপ্ত হয় নাই, এরা বসে আছে। অসংখ্য নেমাটোসিস্ট চারিদিকে আছে, ঠিক আছে। এবং বুঝতেছো পোকার কি অবস্থা? পোকা করবো ছেড়ে দিয়ে আমাকে কাইন্দা পাচ্ছি, আমি তো শেষ, আমি খাতাম, টাটা বাই বাই সি ইউ, ঠিক আছে। এত কিছু কইরা জাস্ট একটাই উদ্দেশ্য, এনি হাউ আটকাইতে হবে। এবং এরপরে কি হবে দেখো, সে এটার একদম ঘিরে ধরবে, এভাবে ঘিরে ধরবে, ঘিরে ধরে ইন দ্য মিন টাইম এই কোর্সিকাটা পরের স্টেজে কী করবে দেখো, আমি কোর্সিকাটাকে আরেকটা বাড়াই। ধরো ধরো এই কোর্সিকাটারই পরের স্টেজ মানে পরের ধাপ, জাস্ট সিম্পলি পোকাটাকে সে সুন্দর করে তার মধ্যে আটকাইলো। তারপরে স্টেজ নিল, এবং তারপরে স্টেজ সুন্দর করে সে পোকাটাকে এরকম মুখের কাছে নিয়ে আসলো, এবং মুখের কোষগুলা উন্মুক্ত হয়ে গেল এই পোকাটাকে তার ভিতরে নেওয়ার জন্য ধাপে ধাপে। ক্লিয়ার আছে? চার রকমের নেমাটোসিস্ট, আসলে 4টা কোষ না, অসংখ্য কোষ একসাথে মিলে আছে, একসাথে মিলে আছে এটাকে কি করার জন্যে, ধরার জন্যে। ক্লিয়ার? বুঝলাম। এখন এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে কি এমন হয়, কি এমন হয় যার কারণে নেমাটোসিসের সূত্রটা নিক্ষিপ্ত হয়েছে। খেয়াল করো এখানে তো সূত্রটা নিক্ষিপ্ত হয় নাই, এখানে তো সূত্রটা নিক্ষিপ্ত হয় নাই, এখানে কি এমন হয়েছে যার কারণে সূত্রটা নিক্ষিপ্ত হয়েছে একসাথে অনেকগুলা, ঠিক আছে, একসাথে অনেকগুলো সূত্রটা নিক্ষিপ্ত হয়েছে, কি হয়েছে এখানে এমন ঘটনাটা, সেটা এখন আমাদের বুঝতে হবে। সূত্র নিক্ষেপের কৌশল খেয়াল করো, আমি এখন একটা কোর্সিকা আঁকাইলাম। ধরো একটা কোর্সিকার মধ্যে একটাই নিউরোসাইট আছে, এটা কোর্সিকার একটা অংশ আঁকাইছি, ওকে। এর মধ্যে এখন আমি একটা নেমাটোসিস্ট আঁকাইলাম, নিউরোসাইট কোষ আঁকাইলাম, নিউরোসাইট কোষ। তো এর ভিতরে অপারকুলাম ঢাকনাতে ঢাকা আছে, এবং সূত্রকটাটার ভিতরে পেঁচায় আছে। এখন এটা তো পানির জিনিস, তাই না? জিনিসটা তো কোথায় আছে? পানিতে আছে। এখন যখন একটা শিকার তার কাছাকাছি আসে, যখন একটা শিকার তার কাছাকাছি আসে, তখন সামহাও কেমোটেক্সিস হোক বা কোনো একটা কারণে হাড়েরা বোঝে যে তার কাছাকাছি একটা শিকার আসছে, এবং আরেকটা জিনিস মনে রাখবা, সে সেই খাবারটাকেই খাবে যেই খাবারের কাছে গ্লুটাথিয়ন থাকবে। গ্লুটাথিয়ন, গ্লুটাথিয়ন। হোয়াট ইজ গ্লুটাথিয়ন? গ্লুটাথিয়ন হচ্ছে সে সেই শিকারটাকেই খায় যেই শিকারের দেহে গ্লুটাথিয়ন থাকে, অর্থাৎ সে যে পোকারটাকে খাচ্ছে সেই পোকাটার দেহে গ্লুটাথিয়ন আছে। যাই হোক, কোনো একটা কেমিক্যালের থ্রুতে নেমাটোসিস বুঝে, নিউরোসাইট কোষ বুঝে যে তার ধারে কাছে কোনো কোষ আসতেছে, ঠিক আছে। তখন কি হয় বোঝো, আগে বোঝো, আগে বোঝো। তখন কি হয়? তখন এই পুরো কোষটার পানি ভেদ্যতা বেড়ে যায়। এই যে পুরো কোষটা, এই কোষটার পানি ভেদ্যতা বেড়ে যায়, পানি ভেদ্যতা বেড়ে যায়। পানি ভেদ্যতা মানে কি? মানে এই পুরো নিউরোসাইট কোষটা যেটা, এই নিউরোসাইট কোষটা তো পানিতে আছে, তখন তার কোষের ভিতরে পানি ঢোকার ক্ষমতাটা বেড়ে যায়। এই যে কোষগুলা, এটার পানি ভেদ্যতা বেড়ে যায়।
পানি ভেদ্যতা বেড়ে যায়। কি হইল? পানি ভেদ্যতা বাড়লো, কোষের ভিতরে পানি ভেদ্যতা বাড়লো, পানি ভেদ্যতা বাড়লো। আচ্ছা, পানি ভেদ্যতা যখন বাড়লো, পরের ধাপে কি হইলো দেখো, পরের ধাপে কি হইলো, ধরো এইটাই সেটা, আমি একটু এখানে বাঁকা করে আঁকাইলাম, পরের ধাপ বাঁকা করে ধরে আঁকাইলাম, এই যে এর পরের ধাপ এটা। তখন যেটা ঘটবে, এই নেমাটোসিস্টের ভিতরে, নিউরোসাইট কোষের ভিতরে, এই হচ্ছে নিউরোসিল, এই হচ্ছে অবাকুলাম ঢাকনা, এখন ঢাকা আছে সবকিছু। এটার ভিতরে আছে কে? নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের ভিতরে সুতরাং এখন কি আছে? পেঁচায় আছে, সুতরাং পেঁচায় আছে। এই কোষের ভিতরে, এই যে এই কোষের ভিতরে পানি ভেদ্যতা বাড়ার কারণে আশেপাশ থেকে সজোরে পানি প্রবেশ করা শুরু করলো, কোষের ভিতরে পানি প্রবেশ করা শুরু করলো। এই যে কোষটা, এই কোষের ভিতরে পানি প্রবেশ করা শুরু করলো, কোষের ভিতরে কি হলো? পানি প্রবেশ করা শুরু করলো, কারণ কোষের পানি ভেদ্যতা বেড়ে গেছে, কোষ তার পানি ভেদ্যতা বাড়াই দিছে। ইন দ্য মিনটাইম পোকা তো আছেই, পোকা এখনো স্পর্শ করে নাই, পোকা এখনো ধরো নিউরোসিলকে স্পর্শ করে নাই, কথার কথা, পোকা এখনো নিউরোসিলকে স্পর্শ করে নাই, কিন্তু কোষের ভিতরে পানি ভেদ্যতা বেড়ে গেছে এবং অনেক পানি প্রবেশ করছে, কোষের ভিতরে অনেক পানি প্রবেশ করছে। খেয়াল আছে নিউরোসাইট কোষের ভিতরে যে কোষ থাকে, সাইটোপ্লাজম থাকে, খেয়াল করো, এই যে এই যে এই যে এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের ভিতরে পানি প্রবেশ করলো। কি প্রবেশ করলো? পানি প্রবেশ করলো। এখন যদি এই জিনিসের ভিতরে পানি বেড়ে যায়, খেয়াল করো জিনিসের ভিতরে পানি অনেক বেড়ে গেছে, তাহলে এখানে লেখো পানি প্রবেশ করছে, পানি প্রবেশ করছে। অনেক জোরে যখন পানি প্রবেশ করে, অনেক জোরে যখন পানি প্রবেশ করে, তখন কি হয়? এটার ভিতরে পানি দ্বারা ভরে যায়, পুরো নিউরোসাইট কোষের ভিতরে পানি দ্বারা ভরে যায়। খেয়াল করো, এই পুরো নিউরোসাইট কোষটা পানি দ্বারা ভরে যাবে। এই অপাকুলাম ঢাকনা, এই হচ্ছে নিউরোসিল, পুরো কোষটা পানি দিয়ে ভরে যাবে। পুরো কোষটা পানি দিয়ে ভরে যাবে। পানি দ্বারা ভরে যাবে। এই পানি দ্বারা ভরার কারণে যে ঘটনা ঘটবে, যেহেতু পানি দ্বারা ভরে গেছে, তখন পানি একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার দিবে বা অসমোটিক প্রেসার দিবে বা অবিস্মরণিক চাপ দিবে। পানি একটা বাইরের দিকে চাপ প্রয়োগ করা শুরু করবে, যেহেতু অনেক পানি বেড়ে গেছে, যেহেতু অনেক পানি কি হয়ে গেছে? বেড়ে গেছে, অনেক পানি বেড়ে গেছে। পানি এখন কি করবে? একটা বহির্মুখী চাপ দেওয়া শুরু করবে। পানি এখন একটা বহির্মুখী চাপ, চাপ চাপ কার চাপ? তরলের চাপ, তরলের বহির্মুখী চাপ, বহির্মুখী চাপ, যেটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এটাকে বলা হয় কি? হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রো মানে কি? পানি, স্ট্যাটিক মানে কি? বিভব, চাপ। পানি একটা ভিতরে চাপ দিবে, বাইরের দিকে একটা চাপ দিবে, এবং ঠিক সেই সময় একটু পরেই তো কাছাকাছি আসবে কে? একটু পরেই তো পোকাটা লাগবে কার গায়ে? নিউরোসিলের গায়ে। ঠিক সেই সময় নিউরোসিলের গায়ে যখন পোকাটা লাগবে, ঠিক সেই সময় পোকাটা যখন নিউরোসিলের গায়ে লাগবে, এই যে ধরো লাগলো, তখনই সজোরে এই পানির চাপে পানি সহ ভিতরের নিডোবাট সহ সুতারা বাইরে বের হয়ে চলে আসবে এবং পানি সহ, পানির ধাক্কা এটা বের হবে। বেসিক্যালি পানির ধাক্কা, H2O এর ধাক্কা, H2O এর ধাক্কা, নিডোসিলে আঘাত, নিডোসিলে আঘাত, খুলে যাবে। এই হচ্ছে সূত্র নিক্ষেপ করার কৌশল। এই হচ্ছে সূত্র নিক্ষেপ করার কৌশল, কিভাবে নিডোসিল কোষ সূত্র নিক্ষেপ করে। তা আবার বলি, যখন কোনো শিকার নিডোসাইট কোষের কাছাকাছি আসে, তখন নিডোসাইট কোষের পানি ভেদ্যতা বেড়ে যায় এবং নিডোসাইট কোষ তার দেহের ভিতরে অনেক বেশি পানি নেওয়া শুরু করে। পানি যখন অনেক বেড়ে যায়, তখন কোষের ভিতরে অবিস্মরণিক চাপ বেড়ে যায়। অবিস্মরণিক চাপের ফলে যখন নিডোসিলে শিকারটা স্পর্শ করে, ভেতরের পানি অনেক চাপ হয় এবং চাপে অপারকুলাম ঢাকনা খুলে যায় এবং সূত্রকটা নিক্ষিপ্ত হয়। এবং সূত্রকটা নিক্ষিপ্ত হওয়ার পরে ভাইয়া কোষ শিকার মূলত নেমাটোসিস্টের শিকার, হ্যাঁ
কোষশিকার মধ্যে তো নেমাটোসিস্ট আছে অসংখ্য। এই যে এই কোষশিকাতে অনেক নেমাটোসিস্ট, কোষশিকার শিকার নেমাটোসিস্টের শিকার একই, সবগুলো মিলে একসাথে কাজ করে। ঠিক আছে, একটা যখন খুলে যায় তখন সবাই বুঝে যায় এখন খুলতে হবে, তখন আস্তে আস্তে অনেকগুলোই খুলে যায়। এমন না যে সবগুলো নিডোসিলেই স্পর্শ করতে হবে। এই সবগুলো নিডোসিল দেখো, একটা আশেপাশে তো অনেকগুলা নিডোসাইট কোষ আছে, তাই না? আশেপাশে তো অনেকগুলো নিডোসাইট কোষ আছে, সবগুলার গায়েই যে একটা একটা করে স্পর্শ করতে হবে এমন না, আর সব তো কাছাকাছি। একটা খুলে গেলে তখন আশেপাশে অনেকগুলোই খুলে যায়, খুলে পুরোটা মিলে একসাথে করে নিডোসাইটকে পেঁচায় ফেলে, সে শিকারকে পেঁচায় ফেলে। অবিশ্রবণিক চাপ কি? এরা অবিশ্রবণিক চাপ মানে হচ্ছে তরল পদার্থের চাপ। অবিশ্রবণের ফলে যে চাপটা তৈরি হয়, অবিশ্রবণ কি? কোষের ভিতরে বা বাইরে তরল পদার্থের একটা যাওয়া আসার প্রক্রিয়া হচ্ছে অবিশ্রবণ। এটা তো 9-10 বেসিক রে ভাই। তো অবিশ্রবণের ফলে যে চাপটা পড়ে এটাকে অবিশ্রবণিক চাপ বা হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলে। অর্থাৎ সহজ কথায় পানির চাপ, পানি বাইরের দিকে একটা চাপ দিবে, তরল পদার্থ সবসময় বহির্মুখী চাপ দেয়, বাইরের দিকে চাপ দেয়। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, একবার যদি সূত্রক নিক্ষিপ্ত হয়, একবার যদি নিক্ষিপ্ত হয় তাহলে সেই সূত্রক আর ফেরত আসে না। একবার যদি কোনো সূত্রক নিক্ষিপ্ত হয় তাহলে সেটা আর কখনো নিউসাইড কোষে ফেরত আসে না। তাহলে কি হয়, পুরো যখন কাজকর্ম শেষ হয় তখন এই জায়গাটা এরকম ফাঁকা হয়ে যায়, এই জায়গার কোষটা এরকম ফাঁকা হয়ে যায়, এরকম কি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। এবং এই জায়গায় যে ফাঁকা হয়ে গেছে না, আশেপাশে যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে, আশেপাশে কি আছে, ইন্টারস্টিশিয়াল কোষ আছে। এই যে আশেপাশে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ 48 ঘন্টার মধ্যে নতুন নিউক্লিওসাইড কোষ তৈরি করে, নতুন নিউক্লিওসাইড তৈরি করে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ 48 ঘন্টায় নতুন নিডোসাইট তৈরি করে, নিডোসাইট তৈরি করে। তার মানে একবার যদি নেমাটোসিস্ট তার সূত্রকটা নিক্ষিপ্ত করে সেটা আর ফেরত আসে না, ওই জায়গাটা ফাঁকা হয়ে যায়। 48 ঘন্টার মধ্যে ওই জায়গাটা ফিল আপ হয়ে যায় নতুন নেমাটোসিস্ট দ্বারা, নতুন নিডোসাইট কোষ দ্বারা। ঠিক আছে, এই হচ্ছে পুরো প্রক্রিয়া, মনে থাকবে। শিকার কি দেখে আসে? গ্লুটাথিওন দেখে আসে। কি দেখে আসে? গ্লুটাথিওন দেখে আসে। ওকে, তাহলে এখন আমরা একটা জিনিস লিখব। কি লিখব? ধাপ, খাবার গ্রহণ করার ধাপ, খাবার গ্রহণ করার ধাপ, খাদ্য গ্রহণের ধাপ নাম্বার 1। কি হয়? কোষিকাকে নাড়াচাড়া করে। কি করে? প্রথমে কোষিকাকে নাড়াচাড়া করে। তোমরা তো আমার চিত্রের মাধ্যমে অলরেডি বুঝে গেছো, তাই না? কি হয়, ভিডিও না দেখাইতে পারি, চিত্র দিয়ে তোমাদের বুঝাই দিছি না ঘটনাটা কেমনি কি হয়। ঠিক আছে, শিকার নিকটবর্তী হলে, শিকার নিকটবর্তী হলে মানে কি, শিকারটা কাছাকাছি আসলে, শিকার নিকটবর্তী হলে নিডোসাইট কোষ প্রস্তুত হয়, নিডোসাইট কোষ প্রস্তুত হয়, নিডোসাইট কোষ প্রস্তুত হয়। কি হয়? নিডোসাইট কোষ প্রস্তুত হয়। কোষে, কোষের পানি ভেদ্যতা বাড়ে, আর যেহেতু কোষটা হাইড্রেটা পানির মধ্যে আছে, এবং পানি প্রবেশ হয়, প্রবেশ হয়। অনেক পানি প্রবেশের ফলে, অনেক পানি প্রবেশে নিডোসাইটের হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যায়। হাইড্রো মানে পানি, স্ট্যাটিক মানে বিভব, আর প্রেসার মানে চাপ। তাহলে পানির প্রেসার বেড়ে যায়, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ে, যা বহির্মুখী চাপ সৃষ্টি করে। হাড়ের দিকে কি করলো? বহির্মুখী একটা চাপ সৃষ্টি করলো। পুরো প্রসেসটা আমি লিখে দিচ্ছি, সৃজনশীলে লিখতে হয়। হাড্ডা খাদ্য গ্রহণ এবং কোষিকা সূত্রক নিক্ষেপের কৌশল, সূত্রক নিক্ষেপের কৌশল আর খাদ্য গ্রহণ দূরে লিখে দিচ্ছি একসাথে। ঠিক আছে, এ পর্যায়ে শিকার
নিডোসিলে স্পর্শ করলে, নিডোসিল কি বলো, নিডোসিল কি, নিডোসিলে স্পর্শ করলে, নিডোসিলটা কি জানো, নিডোসিলটা ওই যে ট্রিগারটা ওটা কি দিয়ে তৈরি জানো, অনেকগুলো সিলিয়া দিয়ে তৈরি, সিলিয়া মানে কি ছোটো ছোটো লোম, অনেকগুলো ছোটো ছোটো লোম দিয়ে, অনেকগুলো ছোটো ছোটো সিলিয়া দিয়ে ওই নিডোসিলটা তৈরি হয়। ঠিক আছে, নিডোসিলে স্পর্শ করলে, স্পর্শ করলে, স্পর্শ করলে এখন কি হবে দেখো, স্পর্শ করলে এখন কি হবে, ভলভেন্ট মানে যে পেঁচায়, কি হবে, ভলভেন্ট শিকারকে পেঁচাবে, ভলভেন্ট শিকারকে পেঁচাবে। নিডোসিলকে স্পর্শ করলে নেমাটোসিস্ট তো উন্মুক্ত হলে তোমরা বুঝছোই, ভলভেন্ট কি হবে, শিকারকে পেঁচাবে। ওকে, তারপরে স্টিনোটিল, স্টিনোটিল হিপনোটক্সিন ক্ষরণ করবে, হিপনোটক্সিন দ্বারা শিকারকে মারবে, শিকারকে মারবে, শিকারকে মারবে। ঠিক আছে, তারপরে তারপরে দেবে কি হয়, তারপরে দেবে হচ্ছে কোর্সিকা নিজেকে বাঁকাবে এবং মুখছিদ্রের কাছাকাছি আনবে, কোর্সিকা বাঁকবে ও শিকারকে মুখ ছিদ্রের দিকে, মুখছিদ্রের দিকে নিবে, শিকারকে মুখছিদ্রের দিকে নিবে। তারপরে কি হবে, গ্লুটিনেন থেকে আঠালো রস ক্ষরণ হবে, গ্লুটিনেন থেকে, গ্লুটিনেন তো দুইটা তাই না, গ্লুটিন্যান্ট থেকে আঠালো রস শিকারকে, শিকারকে শেষ পর্যন্ত ধরে রাখবে, শেষ পর্যন্ত আটকে রাখবে। তাহলে গ্লুটিনেন্টের আঠালো রস শিকারকে শেষ পর্যন্ত আটকে রাখবে, হিপনোটক্সিন ততক্ষণে শিকারকে পুরোপুরি মেরে ফেলবে। তাহলে এই পর্যন্ত গেল, চারটা কাজ লিখে ফেললাম। এরপরে লিখবা, এরপরে লিখবা যে শিকার অবশেষে মুখ ছিদ্র দিয়ে সিলেন্টেরনে প্রবেশ করবে, সিলেন্টেরনে ঢুকবে, সিলেন্টেরনে পরিপাক শুরু হবে। ক্লিয়ার? এ হচ্ছে পুরো প্রসেস। নর্মালি অনেকে বলে যে হিপনোটক্সিনটা লাস্টে কাজ করে, বাট হিপনোটক্সিনটা প্রথম থেকেই কাজ করা শুরু করে দেয়। পুরো প্রসেস ক্লিয়ার? চোখের সামনে ভাসতেছে পুরো কথাটা? বলো তো, চোখের সামনে ভাসতেছে না এখন পুরোটা? তাহলে দেখো কি হইলো, কোর্সিকা নাড়াচাড়া করতেছে, শিকার কাছাকাছি আসলেই প্রস্তুত হচ্ছে, নিউরোসিল, নিউরোসাইট কোষের পানি ভিতরতা বাড়তেছে, নিউরোসাইট কোষের মধ্যে পানি ভিতরে প্রবেশ করতেছে, পানি প্রবেশ করতে করতে যখনই নিউরোসিলকে স্পর্শ করবে ভিতরের চাপে নেমাটোসিস সূত্রকটা নিক্ষিপ্ত করবে, ভলভেন্ট শিকারকে পেঁচাবে, হিপোটক্সিন ধরে শিকারকে মারবে, কোর্সিকা আস্তে আস্তে বাঁকায় মুখের কাছাকাছি আনবে, গ্লুটিনেন একদম শেষ পর্যন্ত ধরে রাখবে যাতে করে আঠা দিয়ে আটকায় রাখতে পারে, মুখের কাছাকাছি এনে মুখের ভিতর ঢুকাই দিবে, হিপোটক্সিন ততক্ষণে শিকারটাকে মেরে ফেলবে এবং কোর্সিকা মুখের মধ্যে ঢুকাই দিয়া কোর্সিকা ফ্রি হয়ে যাবে, কোর্সিকাতে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ওইখানে ইন্টারস্টিশিয়াল কোষ 48 ঘন্টার মধ্যে নতুন নিউরোসাইট তৈরি করে ফেলবে, শিকারটা মুখের মধ্যে ঢুকে দেহ গহ্বর অর্থাৎ যেটা সিলেন্ট্রন বলে, সিলেন্ট্রনতে হচ্ছে দেহের গহ্বর, সেটার ভিতরে ঢুকে যাবে, সিলেন্ট্রনের পরিপাক শুরু হয়ে যাবে। এবং আরো মজার জিনিস কি জানো, আমি তো চোখের সামনে দেখছি কি সুন্দর পোকাগুলো তার চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়, ছোট ছোট পোকা চারিদিকে ঘুরে 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 বেড়ায়, মানে শিকার নিজেও জানে না কখন সে কোর্সিকার গায়ে ঠুপ করে লেগে গেল, আর কোর্সিকার জায়গায় লাগা মাত্র যেই হাইডে এতক্ষণ এমনে
যেই তার গায়ে কোনো একটা পোকা লাগলো, এই সে অ্যাক্টিভ হয়ে গেল, খাই ফেললো। কোষ কি নিজে নিজে পানি বের করতে? হ্যাঁ, এটা অটোমেটিক হয়ে যায়। এই জন্য গামা গ্লুটাথিওন নামের মানে গ্লুটামেট নামে কিছু পদার্থ কাজ করে। তাহলে এই হচ্ছে পুরো প্রসেস। ক্লিয়ার? পুরো প্রসেস ক্লিয়ার? মনে থাকবে পুরো প্রসেস? কারো ভুল হবে? আশা করি কারো ভুল হবে না। এই পর্যন্ত যদি বুঝে থাকো, এবার আসো আরেকটা জিনিসে। এই হচ্ছে হাইডার কোর্সিকা, খাবারটাকে সে ভিতরে ঢুকাই দিছে। এই হচ্ছে হাইডার দেহ, এই হচ্ছে মুখ, এই ধরো আরেকটা কোর্সিকা, এই হচ্ছে দেহের ভিতরের অংশ, এই হচ্ছে পাদশক্তি। হাইডার দেহের ভিতরে খাবার অলরেডি ঢুকে গেছে, দেহের ভিতরে সুন্দর করে খাবার ঢুকে গেছে। খাবার ঢুকার পরে এবার দেহের ভিতরে কোষগুলা কি কি করে সেটা আমরা একটু দেখব। তার মুখছিদ্র দিয়ে ঢুকছে খাবারটা, সেই খাবারটা কই? এই সেই খাবারটা, কীটাণু। তো অলরেডি তার অবস্থা টাইট। এটার ভিতরে এখন অনেক কোষ আছে, আমরা ফোকাস রাখবো দুই টাইপের কোষে। এই হচ্ছে ক্ষণপদীয় কোষ, তারপরে এই হচ্ছে ফ্লাজেলীয় কোষ, এই হচ্ছে ফ্লাজেলীয় কোষ, এই হচ্ছে ক্ষণপদীয় কোষ, ক্ষণপদীয় কোষ, ফ্লাজেলীয় কোষ যার কাছে ফ্লাজেলা আছে, ক্ষণপদীয় কোষ এবং ফ্লাজেলীয় কোষ। এবং তার চারদিকে আছে প্রচুর গ্রন্থিকোষ। গ্রন্থিকোষ এখানেও আছে, মুখেও আছে গ্রন্থিকোষ। মুখের গ্রন্থিকোষগুলো মিউকাস খনন করছে, অনেক মিউকাস আঠালো পদার্থ খনন করছে যাতে খাবারটা ভিতর দিকে ঢুকতে পারে। তাহলে এইগুলো হচ্ছে গ্রন্থিকোষ, যেখান থেকে মিউকাস খনন হচ্ছে, গ্রন্থিকোষ যেখান থেকে মিউকাস খনন হচ্ছে। এবং এখানে বিশেষ প্রকৃতির কিছু গ্রন্থিকোষ আছে যেগুলো হচ্ছে এনজাইম খনন করবে। যেগুলো কি খনন করবে? এনজাইম খনন করবে। এগুলো কি খনন করবে? এনজাইম খনন করবে খাবার পরিপাক করার জন্য। এগুলো কি করতেছে? এনজাইম খনন করতেছে। লালগুলো এনজাইম খনন করে, লিখে রাখি, এনজাইম খননকারী, এনজাইম ক্ষরণকারী। আর হলুদগুলা মিউকাস খননকারী, মিউকাস ক্ষরণকারী। তো মনে রাখবে মিউকাস খননকারীগুলো এখানে বেশি, মুখের দিকে বেশি। মিউকাস খননকারীগুলো মুখের দিকে বেশি, কারণ খাবারটাকে গিলতে হবে, রাইট? দেখো এখন কি হবে, প্রথমে শুরু হবে বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাকে যে ঘটনা ঘটবে, এই সিলেন্ট্রন যে গহ্বরটা, তার দেহের ভিতরে যে গহ্বরটা, এই গহ্বরের ভিতরে পরিপাকটা, এটা লাস্ট ক্লাসে আমি দেখাইছি, লাস্ট ক্লাসে তোমাদের দেখাইছি। এই গহ্বরের ভিতরে হবে এবং এখানে পুষ্টিকোষ হেল্প করবে। এখানে কি হেল্প করবে? পুষ্টিকোষ হেল্প করবে। পুষ্টিকোষগুলো কেমনে হেল্প করবে? দুইটা পুষ্টিকোষ এখানে আমরা দিছি। একটা পুষ্টিকোষ হচ্ছে ফ্লাজেলীয় পুষ্টিকোষ, ফ্লাজেলাযুক্ত। আরেকটা পুষ্টিকোষ কি? ক্ষণপদীয়। তাহলে এখানে ফ্লাজেলীয়টা হেল্প করবে। কোনটা হেল্প করবে? ফ্লাজেলীয়। কি হেল্প করবে? ফ্লাজেলীয়। ফ্লাজেলীয় পুষ্টিকোষ, এই যে ফ্লাজেলীয় পুষ্টিকোষ, তার ফ্লাজেলার মাধ্যমে এই যে শিকারটা, এই শিকারটাকে চূর্ণ বিচূর্ণ করবে। অর্থাৎ এই ফ্লাজেলার মাধ্যমে শিকারটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, যেরকম চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, এরকম চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। ফ্লাজেলা অনেক সুতা দিয়ে শিকারটাকে চূর্ণ বিচূর্ণ করবে। ফ্লাজেলা দিয়ে কি করবে? ফ্লাজেলা দিয়ে শিকারটাকে চূর্ণ বিচূর্ণ করবে। ফ্লাজেলীয় পূর্ণকোষ শিকারকে চূর্ণ বিচূর্ণ করবে, শিকারকে চূর্ণ বিচূর্ণ করে, চূর্ণ বিচূর্ণ করে। এবং এখানে যে গ্রন্থিকোষগুলো আছে, যে এনজাইম খননকারী গ্রন্থিকোষ, সে এখানে এনজাইম প্রয়োগ করবে। সে কি করবে? এনজাইম দিবে। এটা হচ্ছে কি? এনজাইম ক্ষরণকারী কোষ পেপসিন খনন করবে। কি খনন করবে?
পেপসিন ক্ষরণ করবে। পেপসিন হচ্ছে একটা এনজাইম। এই পেপসিন ক্ষরণের ফলে কি হবে, যে প্রোটিনগুলো আছে ওই খাবার যে সে যেটাকে খাইছে, সেই খাবারটা ধরো প্রোটিন জাতীয় খাবার, তার উপরে এই পেপসিনটা কাজ করবে। পেপসিন কিন্তু আমাদের পাকস্থলী ক্ষরণ করে এবং খাবারটাকে পলিপেপটাইড বানাবে। খাবারটাকে কি বানাবে? পলিপেপটাইড বানাবে। খাবারটাকে কি বানাবে? পলিপেপটাইড বানাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। এগুলো কোথায় হবে? কোষের বাইরে হবে। ঠিক আছে, সিলিন্ড্রন গহ্বরের ভিতরে হবে। এটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। ঠিক আছে, এবং ইন দ্য মিন টাইম খাবারগুলা ছোট্ট ছোট 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 কণায় পরিণত হয়ে গেছে। খাবারগুলো কি ছোট 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 কণায় পরিণত হয়ে গেছে, ছোট ছোট কণায় পরিণত হয়েছে। তবে মাথায় রাখতে হবে এখানে শর্করা এবং ফ্যাটের কোনো পরিপাক হয় না। শর্করা ও ফ্যাট পরিপাক হয়নি, পরিপাক হয়নি। এটাকে বহিঃকোষীয় পরিপাক কেন বলছি? কারণ এটা সিলিন্ড্রন গহ্বরের ভিতরে হয়েছে, কোনো কোষের ভিতরে হয় নাই, কোনো কোষের ভিতরে হয় নাই, গহ্বরের ভিতরে হয়েছে। এইগুলো একটা ধাপ, এইগুলো বহিঃকোষীয় পরিপাক। এই হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। এবার আসো অন্তঃকোষীয় পরিপাক। এই পুরো চিত্রটাকে আমি আবার কপি করব। পুরো চিত্রটাকে কপি করলাম। পুরো চিত্রটাকে কপি করলাম। এবার এটা হয়ে যাবে কি? অন্তঃকোষীয় পরিপাক। কি পরিপাক? অন্তঃকোষীয়। অন্ত মানে কি? কোষের ভিতরে। এখানেও পুষ্টিকোষ হেল্প করবে। এখানে কি হেল্প করবে? পুষ্টিকোষ হেল্প করবে। কিন্তু কোন পুষ্টিকোষ বলো তো? এখানে যে পুষ্টিকোষটা হেল্প করবে সেটা ফ্লাজেলীয় না, এটা ক্ষণপদীয়। এই যে ক্ষণপদীয় পুষ্টিকোষ, যার ক্ষণপদ আছে, এরকম ক্ষণপদ আছে অ্যামিবার মতো, ক্ষণপদীয়। কোনটা? ক্ষণপদীয় কোষ, এটাও পুষ্টিকোষ। সে কি করবে? এই যে ক্ষণপদীয় পুষ্টিকোষ, এই যে চূর্ণ বিচূর্ণ কোনো খাবারগুলা, এই চূর্ণ বিচূর্ণ কোনো খাবারগুলা তার দেহের ভিতরে ঢুকাই ফেলবে, তার কোষের ভিতরে ঢুকাই ফেলবে। এই চূর্ণ বিচূর্ণ কোনো খাবারগুলো এখন ক্ষণপদীয় কোষের ভিতরে ঢুকবে। তাহলে কোথায় ঢুকে গেল? কোষের ভিতরে ঢুকে গেল, কোষের ভিতরে ঢুকে গেল। তাহলে যেহেতু কোষের ভিতরে ঢুকে গেছে, তাহলে এখন এই পরিপাকটাকে আমরা কি বলবো? অন্তঃকোষীয় পরিপাক বলবো। তাহলে ক্ষণপদীয় কোষ কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে। কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্যকণা ভক্ষণ করবে, খাদ্যকণা ভক্ষণ করবে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্যকণা ভক্ষণ করবে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি? ধরো এই হচ্ছে আমার একটা ক্ষণপদীয় কোষ, তার ধারে কাছে ধরো এই যে খাবারের কণা, এই যে ধরো খাবারের কণা। এই কোষটা ক্ষণপদীয় কারণ কি জানো? সে তার আকৃতি চেঞ্জ করতে পারে। এই কোষ তার ক্ষণপদ দিয়ে আকৃতি চেঞ্জ করতে পারে, যেরকম আকৃতি চেঞ্জ করবে। চেঞ্জ করে করে সে আস্তে আস্তে কয়েক ধাপে পুরো শিকারটাকে, পুরো খাদ্যকণাটাকে তার দেহের ভিতরে ঢুকাই নিবে। এই যে ঢুকে গেল তার ভিতরে, এটাই বলা হয় ক্ষণপদ। এটাকে কি বলা হয়? ক্ষণপদ। তাহলে আগে খাবারগুলো বাইরে ছিল, আগে খাবারগুলো বাইরে ছিল, বাইরে মানে কি? সিলিন্ড্রন গহ্বরে ক্ষণপদ বিস্তৃত করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে ঢুকাই ফেললো। ফ্যাগোসাইটোসিস মানে কি? খাবার গ্রহণ করার প্রক্রিয়া। ঠিক আছে, এই হচ্ছে ক্ষণপদীয় কোষ গ্রহণ করলো। এবার কি শুরু হবে? পরিপাক। ঠিক আছে, এই দেখো গ্রন্থিকোষ। গ্রন্থিকোষ তো ইন দ্য মিন টাইম কি এনজাইম ক্ষরণ করতেছে না? দেখো তো এনজাইম ক্ষরণ করতেছে না? এই এনজাইমগুলোকে, আশেপাশে তো এনজাইম আছে, এনজাইমগুলো তো আছেই। এই এনজাইমগুলোকে, কারণ এটা তো পুষ্টিকোষ, পুষ্টিকোষের কাছে তো এনজাইম নেই। পুষ্টিকোষ কি করবে? বাইরে থেকে এনজাইম নিবে, বাইরে থেকে এনজাইম নিবে। পুষ্টিকোষ কি করবে? বাইরে থেকে এনজাইম নিবে তার ভিতরে নিয়ে সে কি করবে? শর্করা পরিপাক করবে। কিভাবে শর্করা পরিপাক করবে? সে শর্করা যেগুলো ছিল, সেই তার কাছে শর্করা ছিল, এই শর্করার উপর অ্যামাইলেস এনজাইম কাজ করবে। কোন এনজাইম? অ্যামাইলেস এনজাইম। অর্থাৎ তার খাবারে যে শর্করা ছিল, এই শর্করার উপরে কাজ করবে একটা এনজাইম যার নাম অ্যামাইলেস। কি নাম? অ্যামাইলেস। এটা সাইটোপ্লাজম থেকে আসবে, এই কোষের সাইটোপ্লাজম থেকে আসবে, বাইরে থেকেও সে নিবে, কোষের সাইটোপ্লাজম থেকেও আসবে এনজাইমগুলো। এনজাইম কিন্তু কোষের সাইটোপ্লাজমেও আছে। অ্যামাইলেস এনজাইম কি করবে? এটাকে গ্লুকোজ বানাবে। সে বাইরে থেকেও নিতে পারবে, বা নর্মালি সে তার দেহ থেকেই করে। বাইরে থেকে পড়ো না, এটা একটু একটু মিস্টেক হয়ে গেছে। সে তার নিজের সাইটোপ্লাজম থেকে এগুলো গ্রহণ করবে।
সে তার নিজের সাইটোপ্লাজম থেকে খনন করতে পারবে, সমস্যা নাই, সে পারবে বা নিজের সাইটোপ্লাজম থেকে খনন করতে। এই কোষটা সে তার নিজের সাইটোপ্লাজম থেকে খনন করতে পারবে খাবারটা ঢোকার পরে, ঠিক আছে, সাইটোপ্লাজম থেকে, নিজের সাইটোপ্লাজম থেকে করবে। আচ্ছা, তারপর দেখো আগের যে প্রোটিনগুলো সেগুলো এখন কি আকারে আছে, পলিপেপটাইড আকারে আছে। আগের যে প্রোটিনগুলো সেই পলিপেপটাইডের উপর এখন যে এনজাইমটা কাজ করবে সেই এনজাইমের নাম হচ্ছে ট্রিপসিন। কি নাম? ট্রিপসিন। কি নাম? ট্রিপসিন। সে পলিপেপটাইডকে কি বানাবে? অ্যামাইনো অ্যাসিড বানাবে। কি বানাবে? অ্যামাইনো অ্যাসিড বানাবে। এবং তার কাছে যে ফ্যাট ছিল সেই ফ্যাটের উপর কাজ করবে লাইপেজ এনজাইম। লাইপেজ এনজাইম এবং কি বানাবে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। কি বানাবে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। না, খাবার পরিপাক হয়ে গেল। অর্থাৎ অন্তঃকোষীয় পরিপাকে 3 রকমের খাবারই পরিপাক হয়ে যায়। তাহলে সেই হিসাব করলে সব খাবারের পরিপাকের সিস্টেম কিন্তু সেম, খাবার পরিপাকের সিস্টেম কিন্তু সেম, তাই না? ক্লিয়ার? তো দেখো হাইড্রা তার কোষের ভিতরে কিন্তু পরিপাকগুলো করতেছে, এই জিনিসগুলো কিন্তু এর কোষের ভিতরে হচ্ছে। কোষের ভিতরে পরিপাক করার জন্য সে বাইরে থেকেও এনজাইম নিচ্ছে, তার নিজের দেহের ভিতর থেকেও এনজাইম তৈরি হচ্ছে, বাইরে থেকেও নয় ভিতর থেকেও হয়। এই হচ্ছে হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক। এটা অন্তঃকোষীয় কারণ কি? ওটা কোষের ভিতরে হয়েছে, আগেরটা কোষের বাইরে সিলেন্ট্রন গহ্বরে হয়েছিল। তাহলে বহিঃকোষীয় পরিপাক সিলেন্ট্রন গহ্বরে হয়, অন্তঃকোষীয় পরিপাক এই ক্ষণপদীয় কোষের ভিতরে হয়। এখন দেখো কি রে ভাই, তাহলে এইগুলো আমরা পড়ে ফেলছি। ওয়েট, এগুলো আমরা পড়ে ফেলছি। এই দেখো এখানে একসাথে চার্ট করে দিছি, একসাথে চার্ট আকারে দিয়ে দিছি, খেয়াল করো। স্টিনোটিল আকারে বড়, ভলভেন্ট অপেক্ষাকৃত ছোট, ভলভেন্ট অপেক্ষাকৃত ছোট, স্টেটুলিন গ্রেডিয়েন্ট বড়, আর সব থেকে ছোট হচ্ছে কে? স্টেটুলিন গ্রেডিয়েন্ট। পেনিট্রেন্ট শীর্ষ উন্মুক্ত, ভলভেন্টার শীর্ষ বন্ধ, আর বাকি সবারই উন্মুক্ত। পেনিট্রেন্টের বাট সুপ্রশস্ত, 3টি বাট থেকে 3 সারি বারবিউল থাকে, আর বাকি কারো কোনো বারবিউল নাই, এদের তো কোনো বাটও নাই। কাটা এর থাকে না, এর থাকে না, শুধুমাত্র স্টেপলিন গ্রেডিয়েন্টে কাটা আছে, বাকিদের নাই। পার্থক্য আকারে লিখে দিয়েছি, তোমাদের হেল্প করবে, ঠিক আছে? হিপোটক্সিন শুধুমাত্র স্টিনোটিলে আছে, বাকি কারো নাই। 18 তরল ভলভেন বাদে বাকিদের আছে, আর কোনটার কাজ কি নিচে লেখা আছে, একসাথে করে দিছি, ঠিক আছে? এক্সামে চার্ট দিয়ে দিবা, নলেজ, এটা নলেজে, এটা সৃজনশীলে লাগবে, সৃজনশীলে। তারপর দেখো এই চিত্রই তোমাদের দেখাইছি, তাই না? এখানে আঁকানো আছে আগে থেকেই, আমি তোমাদের আঁকাও দেখাইছি, তবে এটা সরাসরি লাগে না। এই যে এরও তোমাদের দেখাইছি, এরও তোমাদের দেখাইছি, ঠিক আছে? সূত্রক কেমনে নিক্ষিপ্ত হয়, এই সূত্রক নিক্ষেপের কৌশল সৃজনশীলে আসে, সূত্রক নিক্ষেপের কৌশল সৃজনশীলে আসে, মেজুগুলো তো পড়াই ফেলছি। দেখো আবারও বলতেছি, সূত্রক নিক্ষেপের কৌশল কিন্তু সৃজনশীলে আসে, সূত্রক নিক্ষেপের কৌশল সৃজনশীলে আসে। তাহলে যদি সূত্রক নিক্ষেপের কৌশল আসে, তুমি কতটুকু লিখবা? এই যে এইটুকু, চিত্র আঁকানোর সময় পাবা না, এইটুকু লিখবা। সূত্র নিক্ষেপের কৌশল আসলে এইটুকু লিখবা, ঠিক আছে? বুঝছি, সূত্র নিক্ষেপের কৌশল আসে এইটুকু লিখবা। তাহলে এই দুটো কি? তাহলে এই দুটো কি? এটা কি? তাহলে কনসেপ্ট, তুমি তোমাকে বোঝানোর জন্য, পরীক্ষার খাতে এগুলো আঁকাইতে তুমি সময় পাবা না, এই জন্য এটা কনসেপ্ট,
ওকে, তেমনি এটা সূত্র নিক্ষেপের কৌশল, এটাও কি কনসেপ্ট। এটা তুমি আঁকানোর সময় পাবা না পরীক্ষায়। তবে কোন পদার্থ থাকার কারণে, কোন পদার্থ থাকার কারণে হাইডা সেই খাবারটাকে শিকার হিসেবে গ্রহণ করে বলো? শিকারের দেহে কোন পদার্থ থাকে? গ্লুটাথিয়ন। কি থাকে? গ্লুটাথিয়ন। এই গ্লুটাথিয়নের কারণে সে সেটাকে খায়, এটা মেমোরাইজ। ঠিক আছে, তারপরে এটা নলেজ, এটা সৃজনশীল লিখতে হবে। এটা নলেজ, নলেজ হাইড্রা বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, নলেজ। চিত্র অপশনাল, চিত্র অপশনাল, চিত্র অপশনাল, সময় পাইলে দিবা, না পাইলে সমস্যা নাই। পরিপাকের সময় চিত্র অপশনাল, সময় পাইলে দিবা, না পাইলে দিবা না। তেমনি সেম অন্তঃকোষীয় পরিপাক, এটাও কি নলেজ, এটাও নলেজ। চিত্র অপশনাল, সময় পাইলে দিবা, না পাইলেও সমস্যা নাই। চিত্র অপশনাল। গ্লুটাথিয়ন হচ্ছে সেই পদার্থ, যেই পদার্থ থাকার ফলেই হাইড্রা তার শিকারকে শিকার হিসেবে চিহ্নিত করতে পারে। অর্থাৎ হাইড্রা সব খাবার খাবে না, তার যেই শিকারের কাছে গ্লুটাথিয়ন থাকবে তাকেই সে খাবে। এখানে সব হাইড্রার খাবার কি চিনি। এই হচ্ছে লার্ভা, এ হচ্ছে কি লার্ভা। কার লার্ভা? যে কোনো লার্ভা, বিশেষ করে পতঙ্গের লার্ভা, পতঙ্গের লার্ভা। এ কি? এর নাম হচ্ছে সাইক্লপস, সাইক্লপ, আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী, হায়রার দেহ থেকে ছোট। এর নাম কি? ড্যাফনিয়া, এর নাম কি? ড্যাফনিয়া, এটাও আর্থ্রোপোডা পর্বের। আর্থ্রোপোডা পর্বের ক্রাস্টেসিয়া শ্রেণীর মধ্যে পড়ে সে, ক্রাস্টেসিয়া, ক্রাস্টেসিয়া শ্রেণীর আর্থ্রোপোডা এরা। মনে আছে ক্রাস্টেসিয়া শ্রেণী পড়াইছিলাম? মনে আছে? ক্রাস্টেসিয়া শ্রেণীর আর্থ্রোপোডা পড়াইছিলাম, ক্রাস্টেসিয়া, চিংড়ি ক্রাস্টেসিয়ার মধ্যে পড়ে, মনে করো। ঠিক আছে, মাছের ডিম, মাছের ডিম খাবে। এমনকি সে ব্যাঙাচিও খাইতে পারে, যেটা কিনা তার দেহ থেকে আকারে বড়, তার দেহ থেকে আকারে বড় ব্যাঙাচি সে খাবে। সে রোটিফার খাবে, রোটিফার, রোটিফেরা পর্বের, রোটিফেরা মনে আছে? রোটিফেরা পর্ব কিন্তু পাইছিলাম, রোটিফার সে খাবে। সে মশার লার্ভা পর্যন্ত খাবে, এগুলো সে মশার লার্ভা, সে মশার লার্ভা পর্যন্ত খাবে। কিন্তু তার প্রিয় খাবার হচ্ছে ক্রাস্টেসিয়া শ্রেণীর আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এটা তার প্রিয় খাবার, এটা তার প্রিয় খাবার, এটাই সে খায়, এটাই সে খায়। এবং এই প্রশ্নটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, হাইডার প্রিয় খাবার কি? তাহলে হাইডার প্রিয় খাবার হচ্ছে সাইক্লপস আর ড্যাফনিয়া, এই দুটো হচ্ছে ক্রাস্টেসীয় আর্থ্রোপোডা, ক্রাস্টেসিয়া পর্বে আর্থ্রোপোডা, এটা তার প্রিয় খাবার। ঠিক আছে, একজন বলছো যে ভাই একটু আগে যে ছকটা দিয়েছেন এটা কোথায় পাবো? এই ছক আমি তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, আর ক্লাসের ডেসক্রিপশনে তো পাবাই। ফেসবুক গ্রুপে ক্লাসের ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবা, আর টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা। তাহলে এই হচ্ছে পুরো প্রসেস। তাহলে এই হচ্ছে তার প্রিয় খাবার। খাবারের লিস্ট শেষ, বই থেকে দেখাই দিই। এই যে হাইড্রা মাংসাশী প্রাণী, দাগাও, এটা বইয়ের লাইন, এগুলো বইয়ের লাইন। হাইড্রা মাংসাশী প্রাণী, কারণ সে তো মাংসই খাচ্ছে, তাই না? পতঙ্গ, পতঙ্গের লার্ভা, ক্ষুদ্র ক্রাস্টেসিয়া, ক্রাস্টেসিয়া আর্থ্রোপোডা পর্বের একটা শ্রেণী, ছোট ছোট কৃমি, ছোট ছোট অ্যানিলিডা, অ্যানিলিডা তো বোঝোই কি, মাছের ডিম, রোটিফার ইত্যাদি হাইড্রার খাবার। এমনকি নিজ দেহ থেকে আকারে বড় মাছের পোনা, ব্যাঙাচিকেও সে খাইতে পারে। সাধারণত পানির কলারসে গ্লুটাথিয়ন নামক রাসায়নিক পদার্থ থাকলেই সে পানিকে সে শিকার করে। পানির কলারস মানে কি? পানির দেহে, অর্থাৎ যেই পানির দেহে গ্লুটাথিয়ন থাকে সেই পানিকে সে খাবার হিসেবে খাইতে পছন্দ করে। হাইড্রা কেবল সেই শিকার গ্রহণ করে যাদের কলারসে মানে যাদের টিস্যুতে গ্লুটাথিয়ন থাকে। এই গ্লুটাথিয়ন দেখে সে উদ্দীপিত হয়। ওই ছক সিকিউতে লিখলে হবে, অবশ্যই হবে। তাহলে এগুলো মেমোরাইজ, লিখে রাখো, মেমোরাইজ, এগুলো এমসিকিউতে আসে। অলরেডি একটা প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, হাইড্রার প্রিয় খাবার কি? অলরেডি একটা প্রশ্ন মেডিকেলে আসে, হাইড্রার প্রিয় খাবার কি? হাইড্রার প্রিয় খাবার হচ্ছে ক্রাস্টেসীয় সন্ধিপদী, এটা বাংলায় লেখা ছিল। সন্ধিপদী মানে কি বলো? হাইড্রার প্রিয় খাবার হচ্ছে ক্রাস্টেসীয় সন্ধিপদী। হোয়াট ইজ সন্ধিপদী?
খাদ্যগুণের ধাপ পড়াই দিছি, খাদ্যগুণের প্রক্রিয়াও পড়াই দিছি, খাদ্য পরিপাক অন্তঃকোষীয় বহিঃপ্রক্রিয়া পড়ে দিছি। সন্ধিপদী মানে কি? আর্থপোড়া। সন্ধিপদে মানে কি? আর্থপোড়া। দাগাও। নিউরোসাইট কোষ, দাগাবা। নিউরোসাইট কোষ, নিউরোসাইট কোষের একটা উপাদান কি? আবরণ। দ্বিস্তরীয় আবরণে আবৃত, ভিতর দিকে নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজম সহ অন্যান্য জিনিসও থাকবে। নেমাটোসিস্ট, নেমাটোসিস্টের ভিতরে প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি বিষাক্ত তরল পদার্থ হিপনোটক্সিন থাকে। গোড়ার দিকে বাট বা শ্যাফট থাকে, 3টি বড় বড় কাটা বা বার থাকে এবং অসংখ্য বারবিউল থাকে। স্বাভাবিক অবস্থায় ভিতরে সবকিছু পেঁচানো অবস্থায় থাকে, স্বাভাবিকভাবে ভিতর দিকে এরকম পেঁচায় থাকে। 3 নম্বর উপাদান কি? অপারকুলাম নামক ঢাকনা। উন্মুক্ত হলে এটা পাশে সরে যায়, এটা খেলে দাগাবা। তারপর কি? নিউরোসিল। নিউরোসিল কি? নিউরোসিল হচ্ছে একটা সংবেদনশীল কাটা। সংবেদনশীল মানে কি? তার গায়ে কিছু লাগলে সে ট্রিগার হয়। এটা আসলে কি? এটা আসলে সিলিয়াম, অনেকগুলা সিলিয়া, ছোট ছোট লোম তোমাদের বলছিলাম। নিউরোসিল ট্রিগারের মতো কাজ করে, ফলে অপারকুলাম সরে যায় এবং পেঁচানো সূত্রকটি বাইরে বেরিয়ে আসে। পেশি সূত্রক এবং ল্যাসো, কোষের সাইটোপ্লাজম, নেমাটোসিস্টের প্রাচীরে সংকোচনশীল কিছু পেশি সূত্রক থাকে এবং ল্যাসো থাকে। এগুলো তো তোমাদের বলছি। শেষ। বিজ্ঞানী ভার্নার, আরে কি ডিস্টার্ব করতেছে। বিজ্ঞানী ভার্নার 23 রকমের নেমাটোসিস শনাক্ত করছে। সিনোটিল, পেনিট্রেন্ট, ভাই আমি কি দাগাই দিব? এগুলো 4 আকারে দিয়ে দিছি। এখানে যা লেখা আছে সিনোটিল, ভলভেন্ট, স্টেপটুলিন গ্লুইনেন্ট, স্টেলিন গ্লুইন, আমি আর কিছু দাগাইলাম না। এটা তোমাদের 4 দিয়ে দেবো, ওই 4টা লিখবা তোমরা। সূত্র নিক্ষেপের কৌশল, এই যে এগুলোই লিখছে। নেমাটোসিস সূত্র নিক্ষেপ আমি লিখে দিছি। হাইড্রা কাছাকাছি এলে রাসায়নিক পদার্থের প্রভাবে পানির ভেদ্যতা বাড়ে। এর থলির ভিতরে দ্রুত পানি প্রবেশ করায় অবিস্মরণিক চাপ বাড়ে। এই সময় থলির ভিতর পলিগ্লুটামেট নামক রাসায়নিক পদার্থ তৈরি হয়। শিকা নিউরোসাইট, নিউরোসিল স্পর্শ করা মাত্র অপারকুলাম খুলে যায়। দ্রুত পানির ভিতরে প্রবেশ করে হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে গেলে নেমাটোসিস সূত্র ক্ষিপ্ত গতিতে বাইরে বের হয়ে আসে। নেমাটোসিস সূত্রকে একবার নিক্ষিপ্ত হলে সেটা আর ফেরত আসে না, এই কথাটা ভালো করে দাগায় রাখো। নেমাটোসিস যদি একবার নিক্ষিপ্ত হয় সেটা আর ফেরত আনা যায় না। ঠিক আছে? 48 ঘন্টার মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ নতুন করে সেখানে কি তৈরি করে দেয়? নিউরোসাইট তৈরি করে দেয়। এইটুকু দাগা, তাহলেই হবে। গ্যাস্ট্রোমিস তো পড়াই দিছে আগের দিন, সিলেন্ট্রন পড়াই দিছে আগের দিন। এই যে পরিপাক পদ্ধতি, পরিপাকের সংজ্ঞা লাগবে না, আমার লাগবে এইখানে। হাইড্রা মাংসাশী প্রাণী, বিভিন্ন রকমের পতঙ্গের লার্ভা, সাইক্লপস, ড্যাফনিয়া, ক্রাস্টেসিও, সন্ধিপদী মানে আর্থ্রোপোডা, ছোটো ছোটো কৃমি, মাছের ডিম, এগুলো সে খায়। তবে সবথেকে প্রিয় খাদ্য হচ্ছে ক্রাস্টেসিও, সন্ধিপদী। টিস্যু রসে গ্লুটাথিয়ন থাকলে তখনই সে খাবারটাকে খায়। এগুলো সব আমি দাগাই দিছি আগেই। এই যে এটা সাইক্লপস, এটা ড্যাফনিয়া। খাদ্য গ্রহণ কৌশল, এগুলো আমরা লিখে দিছি তোমাদেরকে। এই যে ভলভেন্ট, সিনোটিল, এগুলোকে আপনি কি করে, এগুলো সব লিখে দিছি। খাদ্য পরিপাক প্রক্রিয়া দেখো, এই যে বহিঃকোষীয় পরিপাক, কোষগুলো বড় দানাদার হয়ে ওঠে, এনজাইম ক্ষরণ করে। প্রথমে এনজাইমের প্রভাবে শিকারের মৃত্যু ঘটে। দেহপাশিরা সংকোচন প্রসারণের ফলে শিকারটি ছোট ছোট কণায় পরিণত হয়। ফ্লাজেলা সঞ্চালিত হয়ে খাবারকে এনজাইমের সাথে ভালো করে মিশায়। এনজাইমের প্রভাবে পেপসিন নিঃসৃত হয়ে প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে। লিপিড এবং শর্করা কোনো পরিপাক হয় না, যেটা আমি তোমাদের শর্টকাটে লিখে দিছি। অন্তঃকোষীয় পরিপাক, ক্ষণপদীয় কোষগুলো ক্ষণপদ ভেদ করে খাদ্যকে ভক্ষণ করে। তারপরে ট্রিপসিন জাতীয় এনজাইম খাবারকে অ্যামিনো অ্যাসিডে, লাইপেজ স্নেহকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে, অ্যামাইলেজ শর্করাকে গ্লুকোজে পরিণত করে। তবে এই একটা লাইন দাগাও, আমি ভুলে গেছি, শ্বেতসার জাতীয় খাবার কোনো পরিপাক হয় না। অর্থাৎ ভাত, ডাল, এগুলা হাইড্রা পরিপাক করতে পারে না। হাইড্রা শ্বেতসার পরিপাক করতে পারে না, স্টার্চ পরিপাক করতে পারে না। শেষ। এটা কোষায় হয়,
কোষের ভিতরে হয়। শেষ। বহিঃকোষীয় পরিপাক আন্তঃকোষীয় পরিপাকের পার্থক্য দেওয়া আছে, এটা দেখলে আর তোমার আর কিচ্ছু লাগবে না, এটা তুমি পড়ে ফেলবা সৃজনশীলের জন্য, তোমার আর কিচ্ছু লাগবে না। বহিঃকোষীয় পরিপাক কোথায় হয়? কোথায় হয়? বহিঃকোষীয় পরিপাক হয় গহ্বরে অর্থাৎ সিলেন্ড্রনে। আন্তঃকোষীয় কোষে হয় কোষের ভিতরে। বহিঃকোষীয় খাবারটা নির্দিষ্ট অঙ্গের মাধ্যমে গৃহীত হয়, আর অন্তঃকোষীয় খাবারটা কেমনে ঢুকে? ফ্যাগোসাইটোসিস অথবা পিনোসাইটোসিস বা ব্যাপন প্রক্রিয়ায়। ফ্যাগোসাইটোসিস তো তোমাদের দেখাইছি। পিনোসাইটোসিস মানে কি? তরল পদার্থের মাধ্যমে খাবার গ্রহণ, অর্থাৎ খাবারটাকে তরলের সাথে মিশিয়ে গ্রহণ করবে। আর ব্যাপন তো বুঝে বেশি থেকে কম। বহিঃকোষীয়টা কোথায় হয়েছে? সিলেন্ড্রন গহ্বরে হয়েছে। অন্তঃকোষীয় কোথায় হয়েছে? খাদ্য গহ্বরে অর্থাৎ কোষের ভিতরে হয়েছে। বহিঃকোষের ক্ষেত্রে বিভিন্ন গ্রন্থি কোষ থেকে এনজাইম আসে, আর অন্তঃকোষীয় ক্ষেত্রে পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম ওই কোষের সাইটোপ্লাজম থেকে আসে, ওই যেই কোষ মধ্যে ঢুকছে সেখান থেকে আসে। তারপরে এর বাকি লাগবে না, বর্জ্য নিষ্কাশন এগুলো আসে না পরীক্ষায়। তারপরে অপাচ্য অংশ সে ব্যাপন প্রক্রিয়া দেহ থেকে বের করে দিবে। শেষ। তাহলে হাইড্রার খাদ্য গ্রহণ করে ফেললাম। এখানে সবগুলো কোষের নাম দেওয়া ছিল, তোমার নিজেরা বললেই পারবা। তাহলে এই ছিল আজকে আলোচনা। আর একটা ক্লাস হলে হয়তো বা হাইড্রা শেষ হয়ে যাবে। হাইড্রা কি মানুষের জন্য ক্ষতিকর? না। হাইড্রা আরেকটা ক্লাস হলেই শেষ হয়ে যাবে আশা করতেছি। ক্লিয়ার? আজকে সব পড়া বুঝছি? না বোঝার মতো কিছু নাই আসলে। তাহলে আজকে স্লাইড দিয়ে দিচ্ছি, স্লাইড 2টা দিয়ে দিব। 2টা স্লাইড পড়লেই তোমার যা যা দরকার হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফিজ।